শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ঝিমলি চলে এসেছি আর একটি নতুন গল্প নিয়ে। ঝিমলির সাথে রহস্য গল্প। গল্প শুরুর আগে অনুরোধ করছি, গল্পটি ভালো লাগলে লাইক করবেন, অনেক শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ। ঝিমলির সাথে রহস্য গল্প। খবরের কাগজখানা হতাশ হস্ত সঞ্চালনে আমার কোলের উপর ফেলে দিয়ে ব্যোমকেশ বলল, না, কোথাও কিছু নেই, একেবারে ফাঁকা। এর চেয়ে কাগজওয়ালারা সাদা কাগজ বের করলেই পারে, তাতে ছাপার খরচটা অন্তত বেঁচে যায়। আমি খোঁচা দিয়ে বললাম, বিজ্ঞাপনেও কিছু পেলে না? বলো কি, তোমার মতে তো দুনিয়ার যত কিছু খবর সব ওই বিজ্ঞাপন স্তম্ভের মধ্যেই ঠাসা আছে। বিমর্ষ মুখে চুরুট ধরিয়ে ব্যোমকেশ বলল, না, বিজ্ঞাপনেও কিছু নেই। একটা লোক বিধবা বিয়ে করতে চায় বলে বিজ্ঞাপন দিয়েছে। কুমারী ছেড়ে বিধবা বিয়ে করার জন্যে গো ধরেছে কেন ঠিক বোঝা গেল না। নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। আমি বললাম, তা তো বটেই, আর কিছু? ব্যোমকেশ বলল, আর একটা বীমা কোম্পানি মহা ঘটা করে বিজ্ঞাপন দিয়েছে যে তারা স্বামী স্ত্রীর জীবন একসঙ্গে বীমা করবে এবং জোড়ার মধ্যে একটাকে কোনো রকমে পচল তোলাতে পারলেই অন্যজন টাকা পাবে। এইসব বীমা কোম্পানি এমন করে তুলেছে যে মরেও সুখ নেই। কেন, এর মধ্যেও বদমতলব আছে নাকি? আমি জিজ্ঞেস করলাম। শোনো, বীমা কোম্পানির নিজের স্বার্থ না থাকতে পারে, কিন্তু অন্যের মনে দুর্বুদ্ধি জাগিয়ে তোলাও সৎ কার্য না। অর্থাৎ মানে হলো কি? ব্যোমকেশ উত্তর দিল না। হৃদয়ে ভারাক্রান্ত একটি দীর্ঘশ্বাস মোচন করে টেবিলের ওপর পা তুলে দিল। তারপর কড়িকাঠের দিকে অনুযোগপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে নীরবে ধূম উদ্গীরণ করতে লাগল। শীতকাল, বড়দিনের ছুটি চলছিল। কলকাতার লোক বাইরে গিয়ে ও বাইরের লোক কলিকাতায় এসে মহা সমারোহে ছুটি উদযাপন করছিল। কয়েক বছর আগেকার কথা, তখনও ব্যোমকেশের বিয়ে হয়নি। আমরা দুইজনে চিরন্তন অভ্যাস মতো সকালে উঠে একত্রে চা পান ও সংবাদপত্রের ব্যবচ্ছেদ করছিলাম। গত 3 মাস একেবারে বেকার ভাবে বসে থেকে ব্যোমকেশের ধৈর্যের লৌহ শৃঙ্খল বোধ করি ছেঁড়ার উপক্রম করেছিল। দিনের পর দিন সংবাদপত্রের নিষ্প্রাণ ও বৈচিত্র্যহীন পৃষ্ঠা থেকে অপদার্থ খবর সংগ্রহ করে সময় আর কাটতে চাইছিল না। আমার নিজের মনের অবস্থা যেরকম শোচনীয় হয়ে উঠেছিল তা থেকেই বুঝতে পারছিলাম ব্যোমকেশের মস্তিষ্কের ক্ষুধা ইন্ধন অভাবে কিরূপ উগ্র ও দুর্বহ হয়ে উঠছে। কিন্তু তবু সমবেদনা প্রকাশ করে তাকে শান্ত করার চেষ্টা করিনি, বরঞ্চ এই অনিষ্পিত নৈষ্কর্মের জন্য যেন সেই মূলত দায়ী এমন ভাবে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছি। আজ প্রভাতে তার এই হতাশাপূর্ণ ভাব দেখে আমার একটু অনুশোচনা হলো। মস্তিষ্কের খোরাক সহসা বন্ধ হয়ে গেলে সুস্থ বলবান মস্তিষ্কের কিরকম দুর্দশা হয় তা তো জানি, উপরন্তু আবার বন্ধুর খোঁচা খেতে হলে ব্যাপারটা নিতান্ত নিষ্করুণ হয়ে পড়েই বটে। আমি আর তাকে প্রশ্ন না করে অনুতপ্ত চিত্তে খবরের কাগজ খুললাম। এই সময় চারিদিকে সভা সমিতি ও অধিবেশনের খুব ধুম পড়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সংবাদ ব্যবসায়ীরা সরসতর সংবাদের অভাবে এই সব সভার মামুলি বিবরণ ছেপে পৃষ্ঠা ভর্তি করছে। তার ফাঁকে ফাঁকে সিনেমা, থিয়েটার, সার্কাসের বিজ্ঞাপন সচিত্র এবং বিচিত্র রূপে আমোদ লোলুপ পাঠকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। দেখলাম কলকাতাতেই গোটা 5 বড় বড় সভা চলছে। তাছাড়া দিল্লিতে নিখিল ভারতীয় বিজ্ঞান সভার অধিবেশন বসেছে।
ভারতের নানা দিকদেশ হতে অনেক হোমরা চোমরা বৈজ্ঞানিক পণ্ডিত একজোট হয়েছেন এবং বাক্যধুমে বোধ করি দিল্লির আকাশ বিষাক্ত করে তুলেছেন। সংবাদপত্রের মারফত যতটুকু ধূম চারদিকে ছড়িয়ে পড়েছে তারই ঠেলায় মস্তিষ্ক কোটরে ঝুল পড়ার উপক্রম হয়েছে। আমি মাঝে মাঝে ভাবি, আমাদের দেশের বৈজ্ঞানিকরা কাজ না করে এত বাক বিস্তার করেন কেন? দেখতে পাই যিনি যত বড় বৈজ্ঞানিক তিনি তার চতুর্গুণ বাগ্মী। বেশি কিছু নয়, স্টিম ইঞ্জিন বা এরোপ্লেনের মতো একটা যন্ত্র যদি এরা আবিষ্কার করতে পারতেন তাহলে তাদের বাচালতা ধৈর্য ধরে শুনতাম। কিন্তু এসব দূরে থাক, মশা মারবার মতো একটা বিষও তারা আবিষ্কার করতে পারেননি। বুঝরু কি আর কাকে বলে? নিরুৎসুক ভাবে বিজ্ঞান কংগ্রেসের বিবরণ পড়তে পড়তে একটা নাম দৃষ্টি আকর্ষণ করলো। ইনি কলকাতার একজন খ্যাতনামা প্রফেসর ও বিজ্ঞান গবেষক, নাম দেবকুমার সরকার। বিজ্ঞান সভায় ইনি সুদীর্ঘ বক্তৃতা দিয়েছেন। অবশ্য ইনি ছাড়া অন্য কোনো বাঙালি যে বক্তৃতা দেননি এমন নয়, অনেকেই দিয়েছেন। কিন্তু বিশেষ করে দেবকুমার বাবু নামটা চোখে পড়ার কারণ কলকাতায় তিনি আমাদের প্রতিবেশী। আমাদের বাসায় কয়েকখানা বাড়ির পরে গলির মুখে তাঁর বাসা। তার সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ বা আলাপ ছিল না, কিন্তু তার পুত্র হাবুলের মাধ্যমে আমরা তার সঙ্গে নেপথ্য থেকে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। দেবকুমার বাবুর ছেলে হাবুল কিছুদিন ব্যোমকেশের ভক্ত হয়ে পড়েছিল। ছোকরার বয়স 18-19, কলেজের 2য় কিংবা 3য় বার্ষিক শ্রেণীতে পড়ত। ভালো মানুষ ছেলে, আমাদের সামনে বেশি কথা বলতে পারত না, তদ্গতভাবে ব্যোমকেশের মুখের দিকে চেয়ে থাকতো। ব্যোমকেশ মৃদু হেসে এক অস্ফুটবাক ভক্তের পূজা গ্রহণ করত, কখনো চা খাবার জন্য নিমন্ত্রণ করত। হাবুল একেবারে কৃতার্থ হয়ে যেত। এই হাবুলের পিতা কিরকম বক্তৃতা দিয়েছেন জানবার জন্য একটু কৌতূহল হলো। পড়ে দেখলাম দেশি বৈজ্ঞানিকদের অভাব অসুবিধার সম্বন্ধে ভদ্রলোক যা বলেছেন তা নেহাত মিথ্যে নয়। ব্যোমকেশকে পড়ে শোনালে তার মনটা বিষয়ান্তরে সঞ্চারিত হয়ে হয়তো প্রফুল্ল হতে পারে, তাই বললাম, ওহে, হাবুলের বাবা দেবকুমার বাবু বক্তৃতা দিয়েছেন, শোনো। ব্যোমকেশ কড়িকাঠ থেকে চোখ নামালো না, খুব একটা ঔৎসুক্য প্রকাশ করলো না। আমি পড়তে আরম্ভ করলাম। এ কথা সত্য যে জ্ঞান বিজ্ঞানের সাহায্য ব্যতীত কোনো জাতি বড় হতে পারেনি। অনেকের এই রকম ধারণা যে ভারতবাসী বৈজ্ঞানিক গবেষণায় পরাঙ্মুখ এবং তাদের উদ্ভাবনী শক্তি নেই, এই জন্যই ভারত পরনির্ভর এবং পরাধীন হয়ে আছে। এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। ভারতের গরিমাময় অতীত তার প্রমাণ। নব্যবিজ্ঞানের যা বীজ মন্ত্র তা যে ভারতেই প্রথম আবিষ্কৃত হয়েছিল এবং পরে কাশফুলের বীজের মতো বায়ুতাড়িত হয়ে দূর দূরান্তরে ছড়িয়ে পড়েছে তা এই সুধী সমাজে উল্লেখ করা বাহুল্য মাত্র। গণিত, জ্যোতিষ, নিদান, স্থাপত্য এই চতুস্তম্ভের উপর আধুনিক বিজ্ঞান ও তৎপ্রসূত সভ্যতা প্রতিষ্ঠিত, অথচ ওই 4টি বিজ্ঞানেরই জন্মভূমি ভারতবর্ষ। কিন্তু একথাও অস্বীকার করবার উপায় নেই যে বর্তমানে আমাদের এই অসামান্য উদ্ভাবনী প্রতিভা নিস্তেজ এবং ম্রিয়মাণ হয়ে পড়েছে। এর কারণ কি? আমরা কি মানসিক বলে পূর্বাপেক্ষা হীন হয়ে পড়েছি? না, তা নয়। আমাদের প্রতিভা অফলপ্রসূ হবার অন্য কারণ আছে। পুরাকালে আচার্য ও ঋষিগণ, যাদের বর্তমানকালে আমরা স্যাভেন্ট বলিয়া থাকি, রাজ অনুগ্রহের আওতায় বসে সাধনা করতেন। অর্থচিন্তা তাদের ছিল না। অর্থের প্রয়োজন হলে রাজা সে অর্থ যোগান দিতেন। সাধনার সাফল্যের জন্য যা কিছু প্রয়োজন হতো রাজকোষের অসীম ঐশ্বর্য তৎক্ষণাৎ তা জুগিয়ে দিত। আচার্যগণ অভাবমুক্ত হয়ে কুণ্ঠাহীন চিত্তে সাধনা করতেন এবং শেষে সিদ্ধি লাভ করতেন। কিন্তু বর্তমানে ভারতীয় বৈজ্ঞানিকের কিরকম অবস্থা? রাজা বৈজ্ঞানিক গবেষণার পরিপোষক নন। ধনী ব্যক্তিরাও জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্য অর্থ ব্যয় করতে কুণ্ঠিত। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরিমিত আয়োজনের উপর নির্ভর করে উচ্চবৃত্তির সাহায্যে আমাদের সাধনায় প্রবৃত্ত হতে হয়। ফলে আমাদের সিদ্ধিও তদুপযুক্ত হয়ে থাকে।
মুশিদ যেমন অনেক চেষ্টা করেও হাতিকে পিঠে বহন করতে পারে না, আমরাও তেমনি বড় বড় আবিষ্ক্রিয়ায় সফল হতে পারি না। ক্ষুধাহীন মস্তিষ্ক বৃহতের ধারণা করতে পারে না। তবু আমি গর্ব করে বলতে পারি, যদি আমরা অর্থের অভাবে পীড়িত না হয়ে অকুণ্ঠ চিত্তে সাধনা করতে পারতাম, তাহলে আমরা জগতের কোনো জাতির কাছেই ছোট হয়ে থাকতাম না। কিন্তু হায়, অর্থ নেই। কমলার কৃপার অভাবে আমাদের বাণীর সাধনা ব্যর্থ হয়ে যাচ্ছে। তবু এই দৈন্য নিমজ্জিত অবস্থাতেও আমরা যা করছি তা নিন্দার বিষয় নয়, শ্লাঘার বিষয়। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ল্যাবরেটরিতে যে সকল আবিষ্ক্রিয়া মাঝে মাঝে অতর্কিতে আবির্ভূত হয়ে আবিষ্কর্তাকে বিস্ময়ে অভিভূত করে ফেলছে, কে তার সংবাদ রাখে? আবিষ্কারক নিজের গোপন আবিষ্কার সযত্নে বুকে লুকিয়ে নীরবে আরও অধিক জ্ঞানের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে একাকী, তাকে সাহায্য করবার কেউ নেই। বরঞ্চ সর্বদাই ভয় অন্য কেউ তাহার আবিষ্কার কণার সন্ধান পেলে সঙ্গে সঙ্গে তা আত্মসাৎ করবে। লোলুপ পরশগৃহ্ণ চোরের দল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাই বলছি, অর্থ চাই, সহানুভূতি চাই, গবেষণা করবার অবাধ অফুরন্ত উপকরণ চাই, সাধনায় সিদ্ধি লাভ করলে নিষ্কণ্টকে যশ লাভের নিশ্চিন্ত সম্ভাবনা চাই, অর্থ চাই। থামো! প্রফেসর মশাইয়ের ভাষাটি বেশ গালভরা, তাই শব্দ প্রবাহে গা ভাসিয়ে পড়ে যাচ্ছিলাম। হঠাৎ ব্যোমকেশ বলে উঠল, থামো! আমি বললাম, কি হলো? ব্যোমকেশ বলল, খালি চাই চাই আর চাই, আর আস্ফালন ভালো লাগে না, বিষের সঙ্গে খোঁজ নেই, কুলোপানা চক্কর। আমি বললাম, ওই তো মজা, মানুষ নিজের অক্ষমতার একটা না একটা সাফাই সর্বদাই তৈরি করে রাখে। আমাদের দেশের আচার্যরাও যে তার ব্যতিক্রম নয়, দেবকুমার বাবুর লেকচার পড়লেই তা বোঝা যায়। ব্যোমকেশের মুখে বিরক্তি ও অবসাদ ভেদ করে একটা ব্যঙ্গ বঙ্কিম হাসি ফুটে উঠল। সে বলল, হাবুল ছোকরা দেখতে হাবাগোবা ভালো মানুষ হলেও ভেতরে বেশ বুদ্ধিমান। তার বাবা হয়ে দেবকুমার বাবু এমন ইয়ের মতো আদি অন্তহীন বক্তৃতা দিয়ে বেড়ান কেন, এই আশ্চর্য। আমি বললাম, বুদ্ধিমান ছেলের বাবা হলেই বুদ্ধিমান হতে হবে এমন কোনো কথা নেই। দেবকুমার বাবুকে তুমি দেখেছো? ব্যোমকেশ বলল, ঠিক বলতে পারি না, তাকে দেখবার দুর্নিবার আকাঙ্ক্ষা কখনো প্রাণে আমার জাগেনি। তবে শুনেছি তিনি দ্বিতীয় পক্ষ বিবাহ করেছেন। নির্বুদ্ধিতার এর চেয়ে বড় প্রমাণ আর থাকতে পারে? বলে ব্যোমকেশ ক্লান্তভাবে চোখ বুঝল। ঘড়িতে 8:30 বাজলো। বসে বসে আর কি করব ভেবে না পেয়ে পুঁটিরামকে আর এক দফা চা করতে বলবো মনে মনে ভাবছি, এমন সময় ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে উঠে বসে বলল, সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ উৎকর্ণ থেকে আবার হেলান দিয়ে বসে বিরস স্বরে বলল, হাবুল। তার আবার কি হলো? বড্ড তাড়াতাড়ি আসছে। কয়েক মুহূর্ত পরেই হাবুল সজোরে দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল। তার চুল উস্কো খুস্কো, চোখ দুটো যেন ভয়ে ও অভাবনীয় আকস্মিক দুর্ঘটনার আঘাতে ঠিকরে বেরিয়ে আসছে। এমনিতেই তার চেহারাখানা খুব সুদর্শন নয়, একটু মোটাসোটা ধরনের গড়ন, মুখ গোলাকার, চিবুক এবং গালে নবজাত দাড়ির অন্ধকার ছায়া, তার উপর এই পাগলের মতো আবির্ভাব। আমি ধর্মর করে উঠে দাঁড়িয়ে বললাম, কি হে হাবুল, কি হয়েছে? হাবুল পাগলের মতো দৃষ্টি কিন্তু ব্যোমকেশের উপর নিবদ্ধ ছিল। আমার প্রশ্ন বোধহয় সে শুনতেই পেল না। টলতে টলতে ব্যোমকেশের কাছে গিয়ে দাঁড়ালো। বলল, ব্যোমকেশদা, সর্বনাশ হয়েছে, আমার বোন রেখা হঠাৎ মরে গেছে বলে হাউ হাউ করে কেঁদে উঠল। ব্যোমকেশ হাবুলকে হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিল। কিছুক্ষণ তাকে শান্ত করা গেল না। সে অসহায়ভাবে কাঁদতেই লাগলো। বেচারার বয়স বেশি নয়, বালক বললেই হয়। তার উপর অকস্মাৎ এরকম দারুণ ঘটনায় একেবারে উদ্ভ্রান্ত এবং অভিভূত হয়ে পড়েছে। হাবুলের যে বোন আছে এ খবর আমরা জানতাম না। তার পারিবারিক খুঁটিনাটি জানবার কৌতূহল কোনোদিন আমাদের হয়ওনি।
শুধু এটুকু শুনেছিলাম যে হাবুলের মার মারা যাবার পরে দেবকুমার বাবু আবার বিয়ে করেছিলেন। বিমাতা সপত্নী পুত্রকে খুব স্নেহের দৃষ্টিতে দেখেন না, এটাও আছে আন্দাজে বুঝেছিলাম। মিনিট পাঁচেক পর অপেক্ষাকৃত সুস্থির হয়ে হাবুল ব্যাপারটা খুলে বলল। দেবকুমার বাবু কয়েকদিন হলো দিল্লি গিয়েছেন। বাড়িতে হাবুল, তার অবিবাহিত ছোট বোন রেখা এবং তাদের সৎমা আছেন। আজ সকালে উঠে হাবুল যথারীতি নিজের তেতলার নিভৃত ঘরে পড়তে বসেছিল। 8টা বেজে যাবার পর নিচে হঠাৎ সৎমার কণ্ঠে ভীষণ চিৎকার শুনে তাড়াতাড়ি নেমে এলো। দেখলো সৎমা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে ঊর্ধ্বস্বরে প্রলাপ বকছে। তার প্রলাপের কোনো মানে না বুঝতে পেরে হাবুল রান্নাঘরে ঢুকে দেখলো তার বোন রেখা উনুনের সামনে হাঁটু গেড়ে বসে আছে। কি হয়েছে জানবার জন্য হাবুল তাকে প্রশ্ন করলো, কিন্তু রেখা উত্তর দিল না। তখন তার গায়ে হাত দিয়ে নাড়া দিতে হাবুল বুঝলো রেখা নেই। তার গা বরফের মতো ঠান্ডা, হাত পা ক্রমশ শক্ত হয়ে আসছে। এই পর্যন্ত বলে হাবুল আবার কেঁদে উঠে বলল, আমি এখন কি করব ব্যোমকেশ দা? বাবা বাড়ি নেই, তাই আপনার কাছে ছুটে এলুম। রেখা মরে গিয়েছে। কি করে এমন হলো ব্যোমকেশ দা? হাবুলের এই শোকবিহ্বল ব্যাকুলতা দেখে আমার চোখও সজল হয়ে উঠল। ব্যোমকেশ হাবুলের পিঠে হাত দিয়ে বলল, হাবুল, তুমি পুরুষ মানুষ, বিপদে এরকম অধীর হয়েও না। কি হয়েছিল রেখার, বলো তো? তার কি বুকের ব্যামো ছিল? তা তো জানি না ব্যোমকেশ দা। কত বয়স রেখার? 16 বছর, আমার চেয়ে 2 বছরের ছোট। সম্প্রতি কোনো অসুখ বিসুখ হয়েছিল, বেরি বেরি বা ওইরকম কিছু? না তো। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, চলো তোমার বাড়িতে। নিজের চোখে না দেখলে কিছুই বুঝতে পারছি না। তোমার বাবাকে তার করা দরকার, তিনি এসে পড়ুন। কিন্তু সে 2 ঘন্টা পরে করলেও চলবে। আপাতত একজন ডাক্তার চাই। তোমার বাড়ির কাছেই ডাক্তার রুদ্র থাকেন তো? বেশ, এসো অজিত। কয়েক মিনিট পরে দেবকুমার বাবুর বাড়ির সামনে উপস্থিত হলাম। বাড়িটার সামনেটা সংকীর্ণ, যেন দুদিকের বাড়ির চাপে চ্যাপ্টা হয়ে উপরের দিকে উঠে গেছে। নিচের তলায় কেবল একটা বসবার ঘর, তাছাড়া ভিতরের দিকে কলঘর, রান্নাঘর ইত্যাদি আছে। আমরা দরজায় উপস্থিত হয়ে দাঁড়াতেই সেই অন্দর থেকে একটা তীক্ষ্ণ স্ত্রী কণ্ঠের ছেদ বিরামহীন আওয়াজ কানে এলো। কণ্ঠস্বরে উদ্বেগ ও আশঙ্কার চিহ্ন পূর্ণমাত্রায় থাকলেও শোকের লক্ষণ বিশেষ পাওয়া গেল না। বুঝলাম বিমাতা বিলাপ করছেন। একটা বৃদ্ধ গোছের ভৃত্য কিংকর্তব্য বিমূঢ়ের মতো বাইরে দাঁড়িয়েছিল। ব্যোমকেশ তাকে বলল, তুমি এ বাড়ির চাকর? যাও, ও বাড়ি থেকে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। চাকরটা কিছু একটা করবার সুযোগ পেয়ে যে আজ্ঞে বলে দ্রুত প্রস্থান করলো। তখন হাবুলকে সামনে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। যার কণ্ঠস্বর বাইরে থেকে শুনতে পেয়েছিলাম তিনি উপরে উঠবার সিঁড়ির সামনে দাঁড়িয়ে একাকী অনর্গল বকে যাচ্ছেন। আমাদের পদশব্দে তার চমক ভাঙল। তিনি উচ্চকিতভাবে আমাদের দিকে তাকালেন। দুজন অপরিচিত লোককে হাবুলের সঙ্গে দেখে তিনি মাথার উপর আঁচলটা টেনে দিয়ে ক্ষিপ্রপ্রদে ওপরে উঠে গেলেন। আমি মুহূর্তের জন্য তার মুখখানা দেখতে পেয়েছিলাম। আমার মনে হলো তার আরক্ত চোখের ভিতর একটা ত্রাস মিশ্রিত বিরক্তির ছায়া দেখা দিয়েই আঁচলের আড়ালে ঢাকা পড়ে গেল। হাবুল অস্ফুট স্বরে বলল, আমার মা। ব্যোমকেশ বলল, বুঝেছি, রান্নাঘর কোনটা? হাবুল আঙুল দিয়ে দেখিয়ে দিল। অল্প পরিসর চতুষ্কোণ উঠোন ঘিরে ছোট ছোট কয়েকটি ঘর, তার মধ্যে যেটি অপেক্ষাকৃত বড় সেটাই রান্নাঘর। পাশে একটি জলের কল, তা থেকে ক্ষীণ ধারায় জল পড়ে দরজার সম্মুখভাগ পিচ্ছিল করে রেখেছে। জুতো খুলে আমরা রান্নাঘরে ঢুকলাম। ঘরটা প্রায় অন্ধকার, আলো প্রবেশের কোনো পথ নেই। হাবুল দরজার পাশে হাত বাড়িয়ে সুইচ টিপতেই একটা ধোঁয়াটে বৈদ্যুতিক বাল্ব জ্বলে উঠল। তখন ঘরের ভিতরটা ভালো করে দেখতে পেলাম। দরজার অপর দিকে দেয়াল সংলগ্ন পাশাপাশি দুটো কয়লার উনুন,
তাতে ভাঙা পাথরের কয়লা স্তূপীকৃত হয়ে রয়েছে, কিন্তু আগুন নেই। এই আগুনহীন চুল্লির সামনে নতজানু হয়ে একটা মেয়ে বসে আছে, যেন বেদি প্রান্তে উপাসনারত একটি স্ত্রী মূর্তি। মেয়েটির দেহ সামনের দিকে ঝুঁকে রয়েছে, মাথাও বুকের ওপর নেমে এসেছে। হাত দুটি লম্বিত দেখে মনে হয় না যে সে মৃত। ব্যোমকেশ সন্তর্পণে গিয়ে তার নাড়ি টিপল। তার মুখ দেখে বুঝলাম নাড়ি নেই। ব্যোমকেশ হাত ছেড়ে দিয়ে ধীরে ধীরে মেয়েটির চিবুক ধরে তুলল। প্রাণহীন দেহে মৃত্যু কাঠিন্য দেখা দিতে আরম্ভ করেছে। মুখ অল্প একটু উঠল। মেয়েটি বেশ সুশ্রী, হাবুলের মতো নয়। রং ফর্সা, মুখের গড়ন ধারালো, নিচের ঠোঁট অভিমানীর মতো স্বভাবতই ঈষৎ স্ফুরিত। 16 বছর বয়সের অনুযায়ী দেহ সৌষ্ঠব বেশ পূর্ণতা লাভ করেছে। মাথায় দীর্ঘ চুলগুলো বোধহয় স্নানের আগে বিনুনি খুলে পিঠে ছড়িয়ে দিয়েছিল, সেইভাবেই ছড়ানো আছে। একটা অর্ধমলিন গঙ্গা যমুনা ডুরে শাড়ি পরে আছে। অলংকারের মধ্যে হাতে 3 গাছি করে সোনার চুড়ি, কানে মিনে করা হালকা ঝুমকো, গলায় একটা সরু হার। ব্যোমকেশ কাছ থেকে তাকে ভালো করে দেখার জন্য উঠে দাঁড়ালো। তারপর দূর থেকে তার বসার ভঙ্গি ইত্যাদি ভালোভাবে দেখার জন্য কয়েক পা সরে দাঁড়ালো। খানিকক্ষণ একাগ্র দৃষ্টিতে মেয়েটির দিকে চেয়ে থেকে সে আবার কাছে চলে এলো। মেয়েটির ডান হাতখানা তুলে তার হাতের পাতা পরীক্ষা করে দেখল। হাতের পাতায় কয়লার কালি লেগে আছে। সে নিজের হাতে উনুনে কয়লা দিয়েছে, সহজেই সেটা বোঝা যাচ্ছে। আঙুলগুলো একটু ভাঁজ করা, তর্জনী আর বুড়ো আঙুলের সামনের ভাগ পরস্পর সংলগ্ন হয়ে আছে। ব্যোমকেশ আঙুল দুটোকে সাবধানে আলাদা করতেই একটা ক্ষুদ্র জিনিস খসে মাটিতে পড়ল। ব্যোমকেশ মাটি থেকে তুলে নিজের সামনে রেখে আলোর দিকে তুলে পরীক্ষা করলো। আমিও ঝুঁকে দেখলাম একটা দেশলাই কাঠির একটা ক্ষুদ্র দগ্ধাবশেষ। দেশলাইয়ের কাঠি জেলে আঙুল পর্যন্ত পৌঁছলে যেটুকু থাকে সেইটুকু। গভীর মনোসংযোগে কাঠিটা কিছুক্ষণ নিরীক্ষণ করে ব্যোমকেশ সেটা ফেলে দিল। তারপর মেয়েটার বাঁ হাত তুলে দেখল। বাঁ হাতটা মুষ্টিবদ্ধ ছিল। মুঠি খুলতেই একটা দেশলাইয়ের বাক্স দেখা গেল। ব্যোমকেশ বাক্সটি খুলে দেখল কয়েকটা কাঠি রয়েছে। ভাবতে ভাবতে বলল, আমিও তাই ভেবেছিলাম। দেশলাই জেলে উনুনে আগুন দিতে যাচ্ছিল, এমন সময় মৃত্যু হয়েছে। এরপর ব্যোমকেশ মৃতদেহ ছেড়ে ঘরের চারদিকে দৃষ্টি ফেরালো। মেঝের উপর সিক্ত পদচিহ্ন শুকিয়ে অস্পষ্ট দাগ হয়েছিল। সেগুলো ভালো করে পরীক্ষা করলো। শেষে ঘাড় নেড়ে বলল, না, মৃত্যুর সময় ঘরে আর কেউ ছিল না। পরে একজন স্ত্রীলোক ঘরে ঢুকেছিলেন, তারপর হাবুল ঢুকেছিল। এমন সময় বাইরে শব্দ শোনা গেল। ব্যোমকেশ বলল, বোধহয় ডাক্তার রুদ্র এলেন। হাবুল, তাকে নিয়ে এসো। হাবুল বাইরে গেল। আমি সেই সময় ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, কিছু বুঝলে? ব্যোমকেশ ভুরু কুঁচকে মাথা নেড়ে বলল, কিছু না, কেবল এটুকুই বোঝা যাচ্ছে যে মেয়েটা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত জানতো না যে তার মৃত্যু এত কাছে এসে দাঁড়িয়েছে। ডাক্তার রুদ্রকে নিয়ে হাবুল ফিরে এলো। ডাক্তার রুদ্র বয়স্ক লোক, কলকাতার একজন নামজাদা চিকিৎসক, কিন্তু অত্যন্ত রূঢ় এবং কটুভাষী বলে তার দুর্নাম ছিল। মেজাজ সর্বদাই তার সপ্তমে চড়ে থাকতো। এমনকি মুমূর্ষু রোগীর ঘরে এমন ব্যবহার করতেন যে তিনি না হয়ে অন্য কোনো ডাক্তার হলে তার পেশা চলা কঠিন হয়ে পড়ত। একমাত্র চিকিৎসা শাস্ত্রে অসাধারণ প্রতিভার বলে তিনি পশার প্রতিপত্তি বজায় রেখেছিলেন। এছাড়া তার মধ্যে অন্য কোনো গুণ আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। ডাক্তার রুদ্র চেহারা থেকে তার চরিত্রের আভাস পাওয়া যেত। নিকষ কৃষ্ণ গায়ের রং, ঘোড়ার মতো লম্বা কদাকার মুখের রক্তবর্ণ দুটো চোখের দৃষ্টি দুর্বিনীত আত্মম্ভরিতায় যেন মানুষকে মানুষ বলেই গণ্য করে না। অধরষ্টের গঠনেও সার্বজনীন অবজ্ঞা ফুটে উঠেছে। তিনি যখন ঘরে এসে ঢুকলেন তখন মনে হলো মূর্তিমান দম্ভ কোট প্যান্ট আর জুতো শুদ্ধ ঘরের মধ্যে এসে দাঁড়ালো। হাবুল নীরবে অঙ্গুলি নির্দেশ করে বোনের দেহ দেখিয়ে দিল। ডাক্তার রুদ্র স্বভাব কর্কশ স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, মারা গেছে? ব্যোমকেশ বলল, আপনি দেখুন।
ডাক্তার রুদ্র ব্যোমকেশের দিকে দম্ভ কষায় নেত্র তুলে বলল, আপনি কে? আমি পারিবারিক বন্ধু। ও। ব্যোমকেশকে সম্পূর্ণ উপেক্ষা করে ডাক্তার রুদ্র হাবুলকে জিজ্ঞেস করলো, এটি কে? দেবকুমারের মেয়ে? হাবুল ঘাড় নাড়ল। ডাক্তার রুদ্রর উত্থিত ভ্রু ললাটে ঈষৎ কৌতূহল প্রকাশ পেল। তিনি মৃতদেহের দিকে তাকিয়ে বললেন, এরই নাম রেখা। হাবুল ঘাড় নাড়ল। কি হয়েছিল রেখার? কিছুই না, হঠাৎ করেই। ডাক্তার রুদ্র তখন হাঁটু গেড়ে রেখার পাশে বসলেন। মুহূর্তের জন্য একবার নাড়িতে হাত দিলেন, একবার চোখের পাতা টেনে চোখের মণি পরীক্ষা করলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, মারা গেছে, প্রায় 2 ঘন্টা আগে মৃত্যু হয়েছে, রিগর মর্টিস সেট ইন করেছে। কথাগুলি তিনি এমন পরিতৃপ্তির সঙ্গে বললেন যেন অত্যন্ত সুসংবাদ শোনা মাত্র শ্রোতারা খুশি হয়ে উঠবে। ব্যোমকেশ প্রশ্ন করল, কিসে মৃত্যু হয়েছে আপনি বলতে পারবেন? সেটা অটোপসি না করে বলা অসম্ভব। আমি চললুম। আমার ভিজিট 32 টাকা বাড়িতে পাঠিয়ে দিও, আর পুলিশে খবর দেওয়া দরকার, মৃত্যু সন্দেহজনক। বলে ডাক্তার রুদ্র চলে গেলেন। রান্নাঘর থেকে বাইরে এসে ব্যোমকেশ বলল, পুলিশে খবর পাঠানোই উচিত, নইলে আরো অনেক হাঙ্গামা হতে পারে। আমাদের থানার দারোগা বীরেনবাবুর সঙ্গে আমার আলাপ হয়েছে, আমি তাকে খবর দিচ্ছি। এক টুকরো কাগজে তাড়াতাড়ি কয়েক লাইন লিখে ব্যোমকেশ চাকরের হাত দিয়ে থানায় পাঠিয়ে দিল। তারপর বলল, মৃতদেহ নাড়াচাড়া করে আর কাজ নেই, পুলিশ এসে যা হয় করবে। দরজায় শিকল তুলে দিয়ে বলল, হাবুল, একবার রেখার ঘরটা দেখতে পেলে ভালো হতো। ভারী গলায়, আসুন বলে হাবুল আমাদেরকে ওপরে নিয়ে চলল। প্রথমে খানিকটা কান্নাকাটির পর সে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে পড়েছিল। যে যা বলছিল কলের পুতুলের মতো সেটাই করছিল। দোতলায় গোটা 3 ঘর, তার সব শেষের ঘরটা রেখার, বাকি দুটো বোধহয় দেবকুমার বাবু এবং তার গৃহিণীর শয়নকক্ষ। রেখার ঘরে প্রবেশ করে দেখলাম ঘরটি আয়তনে ছোট হলেও পরিপাটিভাবে গোছানো। আসবাব বেশি নেই, যে কয়েকটি আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এক ধারে একটা ছোট খাটের উপর বিছানা, অপর দিকে জানলার ধারে লেক বা টেবিল, পাশে ক্ষুদ্র সেলফে 2 সারি বাংলা বই সাজানো। দেয়ালে ব্র্যাকেটের উপর একটি আয়না, সেখানে একটা চিরুনি, ফিতে, কাঁটা এইসব রয়েছে। ঘরটি সর্বত্র গৃহকর্ম নিপুণা শিক্ষিতা মেয়ের হাতের চিহ্ন যেন আঁকা রয়েছে। ব্যোমকেশ ঘরের এটা ওটা নেড়ে একবার চারদিক ঘুরে বেড়ালো, ফিতে ও কাঁটা নিয়ে পরীক্ষা করলো, তারপর জানলার ধারে গিয়ে দাঁড়ালো। জানলাটা ঠিক গলির উপরেই, গলির অপর দিকে একটু পাশে ডাক্তারদের প্রকাণ্ড বাড়ি এবং ডাক্তারখানা। বাড়ির খোলা ছাদ জানলা দিয়ে স্পষ্ট দেখা যায়। ব্যোমকেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল, তারপর ফিরে টেবিলের দেরাজ ধরে টানল। দেরাজে চাবি ছিল না, টান দিতেই খুলে গেল। দেখলাম তাতে বিশেষ কিছু নেই, 2-1টা খাতা, চিঠি লেখার প্যাড, গন্ধদ্রব্যের শিশি, ছুঁচ, সুতো এই সব রয়েছে। একটা শিশি তুলে নিয়ে ব্যোমকেশ দেখল ভিতরে সাদা ট্যাবলয়েড রয়েছে। ব্যোমকেশ বলল, অ্যাসপিরিন। রেখা কি অ্যাসপিরিন খেত? হাবুল বলল, হ্যাঁ, মাঝে মাঝে তার মাথা ধরতো। শিশি রেখে দিয়ে আবার ব্যোমকেশ চিন্তিতভাবে ঘরময় পায়চারি করতে লাগলো। শেষে বিছানার কাছে এসে স্থির হয়ে দাঁড়ালো। বিছানায় শোয়ার চিহ্ন রয়েছে, লেপটা এলোমেলো ভাবে পায়ের দিকে পড়ে রয়েছে, মাথার বালিশে মাথার চাপের দাগ রয়েছে। কিছুক্ষণের জন্য শ্মশান বৈরাগ্যের মতো একটা ভাব মনকে বিষণ্ণ করে দিল। এই তো মানুষের জীবন, যার শোয়ার দাগ এখনো শয্যা থেকে মিলিয়ে যায়নি, সে সকালে উঠে কোন অনন্তের পথে যাত্রা করেছে তার ঠিকানা নেই। ব্যোমকেশ অন্যমনস্কভাবে মাথার বালিশটা তুলল। একখণ্ড ফিকে সবুজ রঙের কাগজ বালিশের তলায় চাপা ছিল। বালিশ সরাতেই সেটা দেখা গেল। ব্যোমকেশ সচকিত কাগজখানা তুলে উল্টে পাল্টে দেখল, ভাঁজ করা চিঠির কাগজ। সে একবার একটু ইতস্তত করলো, তারপর চিঠির ভাঁজ খুলে পড়তে আরম্ভ করলো। আমিও গলা বাড়িয়ে চিঠিটা পড়লাম। মেয়েলি ছাদের অক্ষরে তাতে লেখা ছিল,
নন্টুদা, আমাদের বিয়ের সম্বন্ধ ভেঙে গেল। তোমার বাবা 10,000 টাকা চান। অত টাকা বাবা দিতে পারবেন না। আর কাউকে আমি বিয়ে করতে পারবো না, এ বোধ হয় তুমি জানো। কিন্তু এই বাড়িতে আর থাকাও অসহ্য হয়ে উঠেছে। আমাকে একটু বিষ দিতে পারো? তোমাদের ডাক্তারখানায় তো অনেক রকম বিষ পাওয়া যায়। দিও। যদি না দাও অন্য যে কোনো উপায়ে আমি মরব। তুমি তো জানো আমার কথার নড়চড় হয় না। ইতি, তোমার রেখা। চিঠিটা পড়ে ব্যোমকেশ নীরবে হাবুলের হাতে দিল। হাবুল পড়ে আবার ঝরঝর করে কেঁদে ফেলল। ধরা গলায় বলল, আমি জানতুম এই হবে, আত্মহত্যা করবে। নন্টুকে? ব্যোমকেশ জিজ্ঞেস করলো। নন্টুদা ডাক্তার রুদ্রর ছেলে। রেখার সঙ্গে ওর বিয়ে সম্বন্ধও হয়েছিল। নন্টুদা বড় ভালো, কিন্তু ওই চামারটা 10,000 টাকা চেয়ে বাবাকে রাগিয়ে দিল। ব্যোমকেশ নিজের মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে বলল, কিন্তু যাক। তারপর হাবুলের হাত ধরে বিছানায় বসিয়ে স্নিগ্ধ স্বরে তাকে সান্ত্বনা দিতে লাগলো। হাবুল রুদ্ধস্বরে বলল, ব্যোমকেশ দা, নিজের বলতে আমার এই বোনটি ছাড়া আর কেউ ছিল না। মা নেই, বাবাও আমাদের কথা ভাববার সময় পান না। বলে সে মুখে কাপড় দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। যা হোক, ব্যোমকেশ বলল, চলো, এখনই পুলিশ আসবে। তার আগে তোমার মাকে কিছু জিজ্ঞাসা করবার আছে। হাবুলের বিমাতা নিজের ঘরে ছিলেন। হাবুল গিয়ে ব্যোমকেশের আবেদন জানালে তিনি আর ঘোমটা টেনে দরজার পাশে এসে দাঁড়ালেন। ইতিপূর্বে তাকে এক নজর মাত্র দেখেছিলাম, এখন আরো ভালো করে দেখলাম। তার বয়স বোধহয় 27-28 বছর। রোগা লম্বা ধরনের চেহারা, রং বেশ ফর্সা, মুখের গড়নও সুন্দর। কিন্তু তবু তাকে দেখে সুন্দরী বলা তো দূরের কথা, চরণসই বলতেও দ্বিধা হয়। চোখের দৃষ্টিতে একটা স্থায়ী প্রখরতা দুটো ভুরুর মাঝখানে দুটো রেখা টেনে দিয়েছে। পাতলা সুগঠিত ঠোঁট এমন ভাবে একটু বাঁকা হয়ে আছে যেন সর্বদাই অন্যের দোষ ত্রুটি দেখে শ্লেষ করছে। তার অসন্তোষ চিহ্নিত মুখ দেখে আমাদের মনে হলো বিয়ের পর থেকে ইনি একদিনের জন্যও সুখী হননি। মানসিক উদারতার অভাবে সতীন সন্তানদের কখনো স্নেহের দৃষ্টিতে তিনি দেখেননি। নিজেরও সন্তান হয়নি, তাই তার স্নেহহীন চিত্ত মরুভূমির মতো শুকনোই রয়ে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, তার বোধহয় সূচিবাই আছে। তিনি যে ভঙ্গিতে দরজার পাশে এসে দাঁড়ালেন তাতে মনে হলো তিনি নিজেকে এবং নিজের ঘরটাকে সব রকম অশুদ্ধি থেকে রক্ষা করবার জন্য চেষ্টা করছেন। পাছে আমরা তার ঘরে পা দিয়ে ঘরের নিষ্কলুষ পবিত্রতা নষ্ট করে দিই, তাই তিনি দরজা আগলে দাঁড়িয়ে রয়েছেন। আমরা অবশ্য ঘরে ঢোকার কোনো রকম চেষ্টা করিনি, বাইরেই দাঁড়িয়ে রইলাম। ব্যোমকেশ প্রশ্ন করল, আজ সকালে রেখার সঙ্গে আপনার দেখা হয়েছিল? তার উত্তরে মহিলা এক গাদা কথা বলে গেলেন। দেখলাম অন্যান্য নারীসুলভ সদ্গুণের মধ্যে বাচালতাও বাদ যায় না। একবার কথা বলবার অবকাশ পেলে আর থামতে পারেন না। ব্যোমকেশের অল্প প্রশ্নের উত্তরে তিনি তার মনের এবং সংসারের অধিকাংশ কথাই বলে ফেললেন। আজ সকালে ঝি আসেনি দেখে তিনি রেখাকে রান্নাঘর নিকিয়ে উনুনে আগুন দিতে বলেছিলেন। অবশ্য সতীন সন্তানদের তিনি কখনো আঙুল নেড়ে সংসারের কোনো কাজ করতে বলেন না। নিজের গতর যতদিন আছে নিজেই সব করেন, কিন্তু তবু সংসারের 69 কাজ তো আর একা মানুষের দ্বারা সম্ভব নয়। তাই তিনি রেখাকে উনুন ধরাতে বলে স্বয়ং নিজের শয়নকক্ষের জঞ্জাল মুক্ত করে স্নান সেরে উপরে চলে আসছিলেন। রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে দেখেননি। তারপর কাপড় ছেড়ে চুল মুছে 10 বার ইষ্টমন্ত্র জপ করে নিচে গিয়ে দেখেন ওই কাণ্ড। সতীন সন্তানদের কোনো কথায় তিনি থাকেন না, অথচ এমনই তার দুর্দৈব যে যত ঝঞ্ঝাট তাকেই পোহাতে হয়। এমন ব্যাপার যে ঘটেছে তাতে সকলে হয়তো তাকেই দোষ দেবে। কর্তা ফিরে এসে যে কি মহামারী কাণ্ড বাঁধাবে তা কল্পনা করাও দুষ্কর। একে তো তিনি কর্তার চক্ষুশূল, তিনি মরলেই কর্তা বাঁচেন। বাক্যস্রোত
কিছুটা প্রশমিত হলে ব্যোমকেশ ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, আজ সকালে আপনি রেখাকে কি কোনো রূঢ় কথা বলেছিলেন? এবার মহিলাটি ঝেঁকে উঠল। রূঢ় কথা আমার মুখ দিয়ে বেরোয় না, তেমন ভদ্রলোকের মেয়ে আমি নই। এ বাড়িতে ঢুকে অবধি সতীন পো সতীন ঝিনিয়ে ঘর করছি, কিন্তু কেউ বলুক দেখি যে একটা কড়া কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে। তবে আজ সকালে রেখাকে উনুন ধরাতে পাঠালুম। সে রান্নাঘর থেকে ফিরে এসে বলল দেশলাই খুঁজে পাচ্ছি না, বলে ঘরে ঢুকে ব্রাকেটের ওপর থেকে দেশলাই নিল। তখন আমি মেঝে মুছছিলুম। বললুম, বাসি কাপড়ে ঘরে ঢুকলে? এত বড় মেয়ে হয়েছ, এটুকু হুঁশ নেই? দেশলাইয়ের দরকার ছিল, দোকান থেকে একটা আনিয়ে নিলেই পারতে। এইটুকু বলেছি, এছাড়া আর একটি কথাও আমার মুখ দিয়ে বেরোয়নি। এতে যদি অপরাধ হয়ে থাকে তো ঘাট মানছি। ব্যোমকেশ শান্তভাবে বলল, অপরাধের কথা নয়, কিন্তু দেশলাই নিতে রেখা আপনার ঘরে এলো কেন? আপনার ঘরে কি দেশলাই থাকে? গৃহিণী বললেন, হ্যাঁ, রাত্রিরে আমি অন্ধকারে ঘুমোতে পারি না, তেলের ল্যাম্প জেলে শুই, তাই ঘরে দেশলাই রাখতে হয়। ওই ব্র্যাকেটের ওপর যে ল্যাম্প আর দেশলাই থাকে সবাই জানে, রেখাও জানতো। ঘরের মধ্যে উঁকি মেরে দেখলাম খাটের শিয়রে একটা দেয়ালে একটি ক্ষুদ্র কাঠের ব্র্যাকেট, তার উপরে ছোট একটি ল্যাম্প রয়েছে। ঘরের অন্যান্য অংশ এই সুযোগে দেখে নিলাম। পরিচ্ছন্নতার আতিশয্যে আসবাবপত্র যেন আড়ষ্ট হয়ে রয়েছে। এমনকি দেওয়ালে লম্বিত মা কালীর ছবিখানিও যেন ঘরে সুচিতা ভঙ্গের ভয়ে সন্ত্রস্তভাবে জিভ বার করে রয়েছেন। চিন্তা কুঞ্চিত কপালে ব্যোমকেশ বলল, ও তাহলে এই সময় রেখাকে আপনি শেষ দেখেন, তারপর আর তাকে জীবিত দেখেননি? না, বলে গৃহিণী বোধহয় আবার এক প্রস্থ বক্তৃতা শুরু করতে যাচ্ছিলেন, এমন সময় নিচ থেকে চাকর জানালো যে দারোগা বাবু এসেছেন। আমরা নিচে নেমে গেলাম। দারোগা বীরেনবাবুর সঙ্গে ব্যোমকেশের ঘনিষ্ঠতা ছিল। দুজনেই দুজনের কদর বুঝতেন। বীরেনবাবু মধ্যবয়স্ক লোক, হৃষ্টপুষ্ট মজবুত চেহারা, বিচক্ষণ এবং চতুর কর্মচারী বলে তার সুনাম ছিল। বিশেষত তার মধ্যে পুলিশ সুলভ আত্মম্ভরিতা বা অন্যের কৃতিত্ব ছোট করে দেখবার প্রবৃত্তি ছিল না বলে ব্যোমকেশ তাকে যথেষ্ট শ্রদ্ধা করত। কয়েকটা জটিল ব্যাপারে ব্যোমকেশকে তার সাহায্য নিতেও দেখেছি। শহরের নিম্ন শ্রেণীর গাঁটকাটা এবং গুন্ডাদের চালচলন সম্বন্ধে তার অগাধ অভিজ্ঞতা ছিল। ব্যোমকেশের সঙ্গে মুখোমুখি হতেই বীরেনবাবু বললেন, কি খবর ব্যোমকেশ বাবু, গুরুতর কিছু নাকি? ব্যোমকেশ বলল, আপনি নিজেই তার বিচার করুন, বলে তাকে ভেতরে নিয়ে চলল। মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রওনা করিয়ে দিয়ে দেবকুমার বাবুকে তার পাঠিয়ে এই শোচনীয় ব্যাপারের যথাসম্ভব সুব্যবস্থা করতে বেলা 2টো বেজে গেল। বাসায় ফিরে আমরা যখন খাওয়া সম্পন্ন করলাম তখন শীতের বেলা পড়ে এসেছে। ব্যোমকেশ বিমনা এবং নীরব হয়ে রইল। আমিও মনের মধ্যে অনুতাপের মতো একটা অস্বাচ্ছন্দ্য অনুভব করতে লাগলাম। মস্তিষ্কের যে খোরাকের জন্য আমরা ব্যাকুল হয়ে উঠেছিলাম তা এমন নির্মম ভাবে দেখা দেবে কে ভেবেছিল? বেচারা হাবুলের কথা বারবার মনে পড়ে মনটা কষ্টে একেবারে ভরে উঠতে লাগলো। ক্রমে সন্ধ্যা হয়ে গেল। ব্যোমকেশ দৃষ্টিহীন চোখে জানলার বাইরে তাকিয়ে নীরব হয়ে রইল। তখন আমি জিজ্ঞেস করলাম, আত্মহত্যাই তাহলে, কি বলো? ব্যোমকেশ চমকে উঠল। ও, রেখার কথা বলছো? তা তোমার কি মনে হয় অজিত? যদিও মন সম্পূর্ণ সংশয়মুক্ত ছিল না, তবুও বললাম, আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? চিঠি থেকে তো অভিপ্রায় বেশ বোঝাই যাচ্ছে। তা যাচ্ছে, তা কি উপায় আত্মহত্যা করেছে বলে তুমি মনে করো? বিষ খেয়ে, সে কথাও তো চিঠিতে লেখা আছে। আমি বললাম, আছে, কিন্তু বিষ পাবার আগেই বিষ খেয়ে আত্মহত্যা কি করে হতে পারে আমি ভেবে পাচ্ছি না। চিঠিতে রেখা বিষ চেয়েছিল, কিন্তু চিঠি যখন যথাস্থানে পৌঁছয়নি, লেখিকার বালিশের তলাতেই থেকে গিয়েছিল, তখন বিষ এলো কোত্থেকে? ব্যোমকেশ বলল। আমি বললাম, চিঠিতে আছে সে বিষ না পেলে অন্য যে কোনো উপায়ে আত্মহত্যা করবে।
কিন্তু চিঠি পাঠাবার আগেই সে অন্য উপায় অবলম্বন করবে, এটা তুমি সম্ভব মনে করো অজিত? আমি নিরুত্তর রইলাম। কিছুক্ষণ পর ব্যোমকেশ বলল, তাছাড়া উনুন জ্বালাতে জ্বালাতে কেউ আত্মহত্যা করে না। রেখার মৃত্যু এসেছিল অকস্মাৎ, নির্মেঘ আকাশ থেকে বিদ্যুতের মতো। এত ক্ষিপ্র, এমন অমোঘ এই মৃত্যুবাণ যে সে একটু নড়বার অবকাশও পায়নি। দেশলাইয়ের কাঠি হাতেই পুড়ে ছাই হয়ে গেছে। কি করে এমন মৃত্যু সম্ভব হলো বলতো ব্যোমকেশ? সেইটাই বুঝতে পারছি না। জানা বিষয়ের মধ্যে এক হাইড্রোসায়ানিক অ্যাসিড ছাড়া এত ভয়ঙ্কর শক্তি আর কারুর নেই। কিন্তু ব্যোমকেশের অসমাপ্ত কথা চিন্তার মধ্যে নির্বাণ লাভ করল। আমি একটু সংকুচিতভাবে বললাম, আমি ডাক্তারি সম্বন্ধে কিছু জানি না, কিন্তু হঠাৎ হার্ট ফেল করে মৃত্যু সম্ভব হয় কি? ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, ওই সম্ভাবনাটাই দেখছি ক্রমশ প্রবল হয়ে উঠেছে। রেখা মাথা ধরার জন্য অ্যাসপিরিন খেত, হয়তো ভেতরে ভেতরে হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু না, কোথায় যেন বেঁধে যাচ্ছে। হার্ট ফেলের সম্ভাবনাটা নিশ্চিন্তভাবে গ্রহণ করতে পারছি না, যদিও যুক্তি প্রমাণ সব ওই দিকেই নির্দেশ করছে। ব্যোমকেশ অপ্রতিভভাবে হাসল। বুদ্ধির সঙ্গে মনের আপোষ করতে পারছি না। কেবলই মনে হচ্ছে মৃত্যুটা সহজ নয়, সাধারণ নয়, কোথায় এর একটা মস্ত গলদ আছে। কিন্তু যাক, এখন মিথ্যে মাথা গরম করে লাভ নেই। কাল ডাক্তারের রিপোর্ট পেলেই সব বোঝা যাবে। আমরা শুনছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অগ্নিবাণ। ঘর অন্ধকার হয়ে গিয়েছিল। ব্যোমকেশ উঠে আলো জ্বালল। এমন সময় বাইরের দরজায় আস্তে আস্তে টোকা মারার শব্দ হলো। সিঁড়িতে কোনো পায়ের শব্দ শোনা যায়নি। ব্যোমকেশ বিস্মিতভাবে ভ্রু তুলে বলল, কে? ভেতরে এসো। একটি অপরিচিত যুবক নিঃশব্দে প্রবেশ করল। স্বাস্থ্যপূর্ণ বলিষ্ঠ দেহ, সুস্থে চেহারা, কিন্তু শুষ্ক বিবর্ণ মুখে ট্র্যাজেডির ছায়া পড়েছে। পায়ে রবার সোল জুতো ছিল বলে তার পায়ের শব্দ শোনা যায়নি। সে কয়েক পা এগিয়ে এসে অনিশ্চিতভাবে দাঁড়িয়ে বলল, আমার নাম মন্মথনাথ রুদ্র। ব্যোমকেশ ক্ষিপ্র দৃষ্টিতে তার আপাদমস্তক দেখে নিয়ে বলল, আপনি নন্তুবাবু, আসুন, বলে একটা চেয়ার দেখিয়ে দিল। চেয়ারে বসে পড়ে যুবক থেমে বলল, আপনি আমাকে চেনেন? ব্যোমকেশ টেবিলের সামনে বসে বলল, সম্প্রতি আপনার নাম জানবার সুযোগ হয়েছে। আপনি রেখার মৃত্যু সম্বন্ধে কিছু জানতে চান? যুবকের কণ্ঠস্বর ঈষৎ কেঁপে গেল। বলল, হ্যাঁ, কি করে তার মৃত্যু হলো ব্যোমকেশ বাবু? তা এখনো জানা যায়নি, ব্যোমকেশ বলল। অস্বাভাবিক উজ্জ্বল চোখ ব্যোমকেশের মুখের উপর রেখে মন্মথ বলল, আপনার কি সন্দেহ হয় আত্মহত্যা করেছে? না, সম্ভব নয়। তবে কি কেউ তাকে? এখনো জোর করে কিছু বলা যাচ্ছে না। দুহাতে মুখ ঢেকে মন্মথ কিছুক্ষণ বসে রইল। তারপর মুখ তুলে অস্পষ্ট স্বরে বলল, আপনারা হয়তো শুনেছেন রেখার সঙ্গে আমার। শুনেছি। মন্মথ এতক্ষণ জোর করে সংযম রক্ষা করছিল, এবার ভেঙে পড়ল। অবরুদ্ধ কণ্ঠে বলতে লাগলো, ছেলেবেলা থেকে ভালোবাসতুম। যখন রেখার 6 বছর বয়স, আমি ওদের বাড়িতে খেলা করতে যেতুম, তখন থেকে। তারপর যখন বিয়ের সম্বন্ধ হলো, তখন বাবা এমন শর্ত দিলেন যে বিয়ে ভেঙে গেল। তবু আমি ঠিক করেছিলুম বাবার মতের বিরুদ্ধে বিয়ে করব। এই নিয়ে বাবার সঙ্গে তুমুল ঝগড়া হয়ে গেল। বাবা বললেন বাড়ি থেকে দূর করে দেবেন। তবু আমি ওকেই বিয়ে করব ঠিক করেছিলুম। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, বাবার সঙ্গে আপনার কখন ঝগড়া হয়েছিল? কাল দুপুরবেলা। আমি বলেছিলুম রেখাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তখন কে জানতো যে রেখা। কিন্তু কেন এমন হলো ব্যোমকেশ বাবু? রেখাকে প্রাণে মেরে কার কি লাভ হলো?
ব্যোমকেশ একটা পেন্সিল নিয়ে টেবিলের উপর হিজিবিজি কাটছিল। মুখ না তুলে বলল, আপনার বাবার কিছু লাভ হতে পারে। মন্মথ চমকে দাঁড়িয়ে উঠল। বাবা? না না, এ আপনি কি বলছেন? বাবা বাবা এই কাজ করতে পারে না। ত্রাস বিস্ফারিত চোখে শূন্যের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে মন্মথ আর কোনো কথা না বলে স্খলিত পদে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম সে গাঢ় মনঃসংযোগে টেবিলের উপর হিজিবিজি কাটছে। পরদিন সকালবেলাটা ডাক্তারের রিপোর্টের প্রতীক্ষায় কেটে গেল, কিন্তু রিপোর্ট এলো না। ব্যোমকেশ ফোন করে থানায় খবর নিল, কিন্তু সেখানে কোনো খবর পাওয়া গেল না। বিকেলবেলা আন্দাজ 4:30 সময় দেবকুমার বাবু এলেন। আলাপ না থাকলেও তার সঙ্গে মুখ চেনা ছিল। আমরা খাতির করে তাকে বসালাম। তিনি হাবুলের টেলিগ্রাম পাওয়া মাত্র দিল্লি ছেড়ে রওনা হয়েছিলেন। আজ দুপুরে এসে পৌঁছেছেন। তার বয়স 40 কি 41 বছর, কিন্তু চেহারা দেখে আরো বর্ষিয়ান মনে হয়। মোটাসোটা দেহ, মাথায় টাক, চোখে পুরু কাঁচের চশমা। তিনি স্বভাবত একটু অন্যমনস্ক প্রকৃতির লোক বলে মনে হয়, অর্থাৎ বাইরের জগতের চেয়ে অন্তর্লোকেই বেশি বাস করেন। তার গলাবন্ধ কোট ও গোল চশমা পরা পেঁচার ন্যায় চেহারা কলকাতার ছাত্রমহলে কারও অপরিচিত ছিল না। প্রতিবেশী বলে আমিও আগে কয়েকবার দেখেছি, কিন্তু এখন দেখলাম তার চেহারা কেমন শুকিয়ে উঠেছে। চোখের কোলে গভীর কালির দাগ, গালের মাংস চুপসে গেছে। আগের মতো সেই পরিপুষ্ট ভাব আর নেই। চশমার কাঁচের ভিতর দিয়ে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে তিনি বললেন, আপনি ব্যোমকেশ বাবু? আমি ব্যোমকেশকে দেখিয়ে দিলাম। তিনি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, ও, বলে হাতের মোটা লাঠিটা টেবিলের উপর রাখলেন। ব্যোমকেশ অস্ফুট স্বরে মামুলি দু একটা সহানুভূতির কথা বলল। দেবকুমার বাবুর বোধহয় তা শুনতে পেলেন না। তার ক্ষীণ দৃষ্টি চোখ একবার ঘরের চারিদিকে ঘুরে গেল। তারপর ক্লান্তি শিথিল স্বরে বললেন, কাল বেলা 10টায় দিল্লি থেকে বেরিয়ে আজ 2:30 এসে পৌঁছেছি, প্রায় 30 ঘন্টা ট্রেনে। আমরা চুপ করে থাকলাম। দৈহিক শ্রান্তির পরিচয় তার প্রতি অঙ্গে ফুটে উঠছিল। দেবকুমার বাবু তারপর ব্যোমকেশের দিকে চোখ ফিরিয়ে বললেন, হাবুলের মুখে আপনার কথা শুনেছি, বিপদের সময় সাহায্য করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ব্যোমকেশ বলল, সে কি কথা, যদি একটু সাহায্য করতে পেরে থাকি সে তো প্রতিবেশীর কর্তব্য। তা বটে, কিন্তু আপনি কাজের লোক। তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল মেয়েটার, কিছু বুঝতে পেরেছেন কি? বাড়িতে ভালো করে কেউ বলতে পারল না। ব্যোমকেশ তখন যতখানি দেখেছিল এবং বুঝেছিল দেবকুমার বাবুকে বলল। শুনতে শুনতে দেবকুমার বাবু অন্যমনস্কভাবে পকেট থেকে সিগার বার করলেন। সিগার মুখে ধরিয়ে তারপর আবার কি মনে করে সেটা টেবিলের ওপর রেখে দিলেন। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। দেখলাম ব্যোমকেশের কথা শুনতে শুনতে তিনি এত তন্ময় হয়ে গিয়েছেন যে স্নায়বিক উত্তেজনার বশে তার অস্থির হাত দুটো যে কি করছে সেদিকে তার লক্ষ্য নেই। একবার তিনি চশমা খুলে বড় বড় চোখ দুটো নিষ্পলকভাবে প্রায় 2 মিনিট আমার মুখের ওপর নিবদ্ধ করে রাখলেন। তারপর আবার চশমা পরে চোখ বন্ধ করে রইলেন। ব্যোমকেশের বিবরণ শেষ হলে দেবকুমার বাবু অনেকক্ষণ চুপচাপ থেকে হঠাৎ বলে উঠলেন, ওই ডাক্তার রুদ্রটা আমার বাড়িতে ঢুকেছিল, চামার চন্ডাল। টাকার জন্য ও পারে না এমন কাজ নেই, একটা জীবন্ত পিশাচ। উত্তেজনার বশে তিনি লাঠিটা মুঠো করে ধরে একবার উঠে দাঁড়ালেন। তাহার মুখ হঠাৎ ভীষণ হিংস্র ভাব ধারণ করল। কয়েক মুহূর্ত পরে কিন্তু আবার তার মুখ স্বাভাবিক অবস্থায় চলে এলো। আমাদের চোখে বিস্ময়ের চিহ্ন দেখে বোধহয় মনে মনে একটু অপ্রতিভ হলেন। গলা ঝেড়ে বললেন, আমি যাই ব্যোমকেশ বাবু, আর একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বলে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা পর্যন্ত গিয়ে তিনি থমকে দাঁড়ালেন, ভুরু কুঁচকে কি চিন্তা করলেন। তারপর ফিরে বললেন,
আমার পয়সা থাকলে এ ব্যাপারে অনুসন্ধানে আপনাকে নিযুক্ত করতুম, কিন্তু আমি গরিব, আমার পয়সা নেই। ব্যোমকেশ কি একটা বলতে গেলে তিনি লাঠি নেড়ে তাকে বাধা দিয়ে বললেন, বিনা পারিশ্রমিকে আমি কারোর সাহায্য গ্রহণ করতে পারবো না, বলে কোনো রকম অভিবাদন না করে চলে গেলেন। এই অদ্ভুত মানুষটি চলে যাবার পর দীর্ঘকাল আমরা হতবাক হয়ে বসে রইলাম। শেষে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ব্যোমকেশ বলল, একটা ভুলের সংশোধন হলো। আমার ধারণা হয়েছিল দেবকুমার বাবু প্রথম পক্ষের ছেলে মেয়েদের ভালোবাসেন না। সেটা ভুল। অন্তত মেয়েকে তিনি খুব বেশি ভালোবাসেন। সিগারটা দেবকুমার বাবু ফেলে গেছিলেন। সেটার দিকে দৃষ্টিপাত করে ব্যোমকেশ বলল, আশ্চর্য অন্যমনস্ক লোক, বলে ধীরে ধীরে পায়চারি করতে লাগলো। আমি বললাম, ডাক্তার রুদ্রর উপর ওনার ভয়ঙ্কর রাগ দেখলুম। ব্যোমকেশ উত্তর দিল না। সন্ধ্যের পর দারোগা বীরেন বাবু স্বয়ং ডাক্তারের রিপোর্ট নিয়ে আসলেন। বললেন, রিপোর্ট বড় ডিসঅ্যাপয়েন্টিং। বারবার পরীক্ষা করে মৃত্যুর কারণ ধরতে পারা যায়নি। রিপোর্ট পড়ে দেখলাম ডাক্তার লিখেছেন, দেহের কোথাও ক্ষতচিহ্ন নেই, শরীরের অভ্যন্তরেও কোনো বিষ পাওয়া যায়নি, হৃদযন্ত্র সবল ও স্বাভাবিক, সুতরাং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার জন্য মৃত্যু হয়নি। যতদূর বুঝতে পারা যায় অকস্মাৎ স্নায়ুমণ্ডলীর পক্ষাঘাত হওয়ায় মৃত্যু ঘটেছে, কিন্তু কি করে স্নায়ুমণ্ডলীর পক্ষাঘাত ঘটল সেটা বলতে ডাক্তার অক্ষম। এরকম অদ্ভুত লক্ষণহীন মৃত্যু তিনি আগে কখনো দেখেননি। ব্যোমকেশ কাগজখানা হাতে নিয়ে ভ্রু কুঁচকে কিছুক্ষণ চিন্তিত মুখে বসে রইল। বীরেনবাবু বললেন, এ কেস অবশ্য করোনারের কোর্টে যাবে, সেখানে অজ্ঞাত কারণে মৃত্যু রায় বেরুবে। তারপর আমরা অর্থাৎ পুলিশ ইচ্ছা করলে অনুসন্ধান চালাতে পারি, আবার নাও চালাতে পারি। ব্যোমকেশ বাবু, আপনি কি বলেন? এই রিপোর্টের পর অনুসন্ধান করলে কোনো ফল হবে কি? ব্যোমকেশ বলল, ফল হবে কিনা বলতে পারি না, কিন্তু অনুসন্ধান চালানো উচিত। বীরেনবাবু উৎসুকভাবে বললেন, কেন বলুন দেখি, আপনি কি কাউকে সন্দেহ করেন? ঠিক যে কোনো ব্যক্তি বিশেষকে সন্দেহ করি তা নয়, তবে আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে গোলমাল আছে, ব্যোমকেশ বলল। বীরেনবাবু ঘাড় নেড়ে বললেন, আমারও তাই মনে হয়। আচ্ছা, দেবকুমার বাবুর স্ত্রীকে আপনার কিরকম মনে হলো? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, দেখুন, আমার মনে হয় ও পথে গেলে হবে না। এই মৃত্যু রহস্যের জট ছড়াতে হলে সবার আগে জানতে হবে কিভাবে মৃত্যু হয়েছিল। এটা যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ একে ওকে সন্দেহ করে কোনো ফল হবে না। অবশ্য এই কথাটাও মনে রাখতে হবে যে মেয়েটির মৃত্যুর সময় তার সৎমা আর সহোদর ভাই ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, কিন্তু তাই বলে আসল জিনিসটাকে চোখের বাইরে যেতে দিলে চলবে না। কিন্তু ডাক্তার যে কথা বলতে পারছে না। আরে ডাক্তার কেবল সব পরীক্ষা করেছেন, আমরা সব ছাড়া আরো অনেক কিছু দেখেছি, সুতরাং ডাক্তার যা পারেননি আমরাও সেটা পারবো না এমন কোনো কথা নেই। দ্বিধাপূর্ণ স্বরে বীরেনবাবু বললেন, তা বটে, কিন্তু যা হোক, আপনি তো দেবকুমার বাবুর পক্ষ থেকে গোড়া থেকেই আছেন, শেষ পর্যন্ত নিশ্চয়ই থাকবেন, দুজনে পরামর্শ করে চলা যাবে। মৃদু হেসে ব্যোমকেশ বলল, এই খানিক আগে দেবকুমার বাবু এসেছিলেন, তিনি আমাকে বরখাস্ত করে গেছেন। বিস্মিত বীরেনবাবু বললেন, সে কি? হ্যাঁ, আমার অবৈতনিক সাহায্য তিনি চান না, আর টাকা দিয়ে আমাকে নিয়োগ করতে তিনি অক্ষম। বটে, কিন্তু অক্ষম কিসে? তিনি তো মোটা মাইনে চাকরি করেন, 700-800 টাকা মাইনে পান শুনেছি। তা হবে। বীরেনবাবুর কপাল কুঁচকে উঠল। তিনি বললেন, দেবকুমার বাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে খোঁজ নিতে হচ্ছে, কিন্তু আপনার সাহায্য প্রত্যাখ্যান করবার কি কারণ থাকতে পারে? তিনি কাউকে আড়াল করবার চেষ্টা করছেন না তো? আমি হেসে ফেললাম।
দেবকুমার বাবু অপরাধীকে আড়াল করবার জন্য কৌশলে ব্যোমকেশের সাহায্য প্রত্যাখ্যান করেছেন, একথা শুনতে যেমন অদ্ভুত তেমনই হাস্যকর। বীরেন বাবু ঈষৎ তীক্ষ্ণ স্বরে বললেন, হাসছেন যে? আমি অপ্রস্তুত হয়ে বললাম, আপনি দেবকুমার বাবুকে দেখেছেন? বীরেন বাবু বললেন, না। তাকে দেখলেই বুঝবেন কেন হাসছি, আমি বললাম। এরপর বীরেনবাবু উঠলেন, বিদায়কালে ব্যোমকেশকে বললেন, আমি এ ব্যাপারে তল পর্যন্ত অনুসন্ধান করে দেখব, যদি কিনারা করতে পারি। আপনি কিন্তু ছাড়া পাবেন না। দেবকুমার বাবু আপনাকে বরখাস্ত করেছেন বটে, কিন্তু দরকার হলে আমি আপনার কাছে আসব, মনে রাখবেন। ব্যোমকেশ খুশি হয়ে বলল, সে তো খুব ভালো কথা, আমার যতদূর সাধ্য আপনাকে সাহায্য করব। হাবুলের সম্পর্কে এ ব্যাপারে আমার একটা ব্যক্তিগত আকর্ষণও আছে। বীরেনবাবু বললেন, বেশ বেশ। আচ্ছা, উপস্থিত কোন পথে চললে ভালো হয় কিছু ইঙ্গিত দিতে পারবেন? যা হোক, একটা সূত্র ধরে কাজ আরম্ভ করতে হবে তো। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, ডাক্তার রুদ্রর দিক থেকে কাজ আরম্ভ করুন। এই গোলক ধাঁধার সত্যিকার পথ হয়তো ওই দিকেই আছে। বীরেনবাবু চকিতভাবে চাইলেন, বললেন, ও আচ্ছা। তিনি মাথা নিচু করে ভাবতে ভাবতে চলে গেলেন। এরপর 5-6 দিন একটানা ঘটনাহীনভাবে কেটে গেল। ব্যোমকেশ আবার যেন ঝিমিয়ে পড়ল। সকালে কাগজ পড়া এবং বিকেলে টেবিলের উপর পা তুলে দৃষ্টিহীন চোখে শূন্যে তাকিয়ে থাকা ছাড়া তার আর কোনো কাজ রইল না। বীরেনবাবু এই কদিনের মধ্যে দেখা দিলেন না, তাই তার তদন্ত কতদূর এগোলো তা জানতে পারলাম না। আগন্তুকের মধ্যে কেবল হাবুল একবার করে আসতো। সে এলে ব্যোমকেশ নিজের অবসাদ ঝেড়ে ফেলে নানা রকম আলোচনায় তাকে প্রফুল্ল রাখার চেষ্টা করত, কিন্তু হাবুলের মনে যেন একটা বিমর্ষ অবসন্নতা স্থায়ীভাবে আশ্রয় গ্রহণ করেছিল। সে নৈরাশ্যপূর্ণ দীপ্তিহীন চোখে চেয়ে নীরবে বসে থাকত, তারপর আস্তে আস্তে উঠে চলে যেত। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে জিজ্ঞাসা করলেও সে ভালোভাবে জবাব দিতে পারত না। বিমাতার রসনা নরম না হয়ে আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে, তার কথার ভঙ্গিতে এর আভাস পেতাম। শেষ দিন সে নিঃশ্বাস ফেলে বলল, বাবা আজ রাতে পাটনা যাচ্ছেন, সেখানে ইউনিভার্সিটিতে লেকচার দিতে হবে। বুঝলাম শোকের উপর অহর্নিশি কথার কচকচি সহ্য করতে না পেরে তিনি পালিয়ে যাচ্ছেন। এই নির্লিপ্ত স্বভাব বৈজ্ঞানিকের পারিবারিক অশান্তির কথা ভেবে ভারী দুঃখ হলো। সেদিন হাবুল চলে যাবার পর বীরেনবাবু এলেন। তার মুখ দেখে বুঝলাম বিশেষ সুবিধা করতে পারেননি। যা হোক, ব্যোমকেশ তাকে সমাদর করে বসালেন। আমাদের বৈকালিক চায়ের সময় হয়েছিল। চা এসে পৌঁছে গেল। তখন ব্যোমকেশ বীরেনবাবুকে জিজ্ঞেস করলেন, তারপর খবর কিছু আছে নাকি বীরেনবাবু? চায়ের কাপে চুমুক দিয়ে বিমর্ষভাবে বীরেনবাবু বললেন, কোনো দিকেই কিছু সুবিধে হচ্ছে না। যেদিকেই হাত বাড়াচ্ছি কিছু ধরতে ছুতে পারছি না। প্রমাণ পাওয়া তো দূরের কথা, একটা সন্দেহের ইশারা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অথচ আমার দৃঢ় ধারণা জন্মেছে যে এর ভিতরে একটা গভীর রহস্য লুকোনো আছে। যতই প্রতিপদে ব্যর্থ হচ্ছি ততই এ বিশ্বাস দৃঢ় হচ্ছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, মৃত্যুর কারণ সম্বন্ধে নতুন কিছু জানতে পেরেছেন? বীরেনবাবু বললেন, আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। তিনি অবশ্য রিপোর্টের বাইরে যেতে রাজি নন। তবু মনে হলো তার একটা থিওরি আছে। তিনি মনে করেন কোনো অজ্ঞাত বিষের বাষ্প নাকে যাওয়ার ফলে মৃত্যু। তিনি খুব অস্পষ্ট আবছায়াভাবে কথাটা বললেন বটে, তবু মনে হলো তার ওই বিশ্বাস। ব্যোমকেশ একটু ভেবে বলল, উনুন ধরবার সময় মৃত্যু হয়েছিল এ কথা ডাক্তারকে বলেছিলেন বুঝি? হ্যাঁ, বীরেনবাবু বললেন। আরো কিছুক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, যাক। আর এদিকে ডাক্তার রুদ্র সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ। আরো কিছুক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, যাক। আর এদিকে ডাক্তার রুদ্র সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ। যতদূর জানতে পারলাম লোকটা নির্জলা, পাষণ্ড আর অর্থপিশাচ।
কয়েকজন ধনুষ্টঙ্করের রোগীর উপর নিজের আবিষ্কৃত ইঞ্জেকশন পরীক্ষা করতে গিয়ে তাদের সাবার করেছে, এ গুজবও শুনেছি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান ব্যাপারে তাকে খুনের আসামি করা যায় না। দেবকুমার বাবুর মেয়ের সঙ্গে ওর ছেলের সম্বন্ধ হয়েছিল, এ খবর ঠিক। লোকটা 10,000 টাকা বরপণ দাবি করেছিল। দেবকুমার বাবুর অত টাকা দেবার ক্ষমতা নেই, কাজেই তাকে সম্বন্ধ ভেঙে দিতে হলো। ডাক্তার রুদ্রর ছেলেটা কিন্তু ভদ্রলোক। বাপের সঙ্গে এই নিয়ে তার ভীষণ ঝগড়া বেঁধে গিয়েছিল। ইতিমধ্যে এ বাড়িতে এই কাণ্ড। মেয়েটি হঠাৎ মারা গেল। তারপর ছোকরাটি শুনলাম বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। তার বিশ্বাস তার বাপই প্রকারান্তরে মেয়েটির মৃত্যুর কারণ। মনমতো যে পিতৃগৃহ ত্যাগ করে চলে গেছে এ খবর নতুন বটে, কিন্তু আর সব কথাই আমরা আগে থেকেই জানতাম। তাই পুরনো কথা শুনতে শুনতে ব্যোমকেশ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। বীরেনবাবু থামলে সে প্রশ্ন করল, দেবকুমার বাবুর আর্থিক অবস্থা সম্বন্ধে অনুসন্ধান করবেন বলেছিলেন, করেছিলেন নাকি? করেছিল। তার আর্থিক অবস্থা ভালো নয়। ধার কর্জ নেই বটে, কিন্তু মেয়ের বিয়েতে 10-12 হাজার টাকা খরচ করা তার অসাধ্য। লোকটি বোধহয় একটু বেহিসেবি, সাংসারিক বুদ্ধি কম। কলেজ থেকে বর্তমানে তিনি 800 টাকা মাইনে পান, কিন্তু শুনলে আশ্চর্য হবেন, এই 800 টাকার অধিকাংশই যায় তার বীমা কোম্পানির পেটে। 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স করিয়েছেন, তাও এত বেশি বয়সে যে প্রিমিয়াম দিয়ে হাতে বড় কিছু থাকে না। ব্যোমকেশ বিস্মিতভাবে বলল, 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স নিজের নামে করেছেন? শুধু নিজের নামে নয়, জয়েন্ট পলিসি, নিজের আর স্ত্রীর নামে। মাত্র 1 বছর হলে পলিসি নিয়েছেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী, তিনি মারা গেলে পাছে বিধবাকে পথে দাঁড়াতে হয়, এই জন্যই বোধহয় দুজনের একসঙ্গে বীমা করিয়েছেন। এই টাকায় উত্তরাধিকারীদের দাবি থাকবে না। ব্যোমকেশ বলল, আর কিছু? বীরেনবাবু বললেন, আর কি, দেবকুমার বাবুর ছেলে হাবুলের পিছনেও লোক লাগিয়েছিলাম, যদি কিছু জানতে পারা যায়। সে ছোকরা কেমন যেন পাগলাটে ধরনের। কলেজে বড় একটা যায় না, রাস্তায় ঘুরে বেড়ায়, কখনো পার্কে চুপ করে বসে থাকে। আপনার কাছেও রোজ একবার করে আসে, জানতে পেরেছি। এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম ব্যোমকেশের সে শৈথিল্য আর নেই। সে যেন অন্তরে বাহিরে জাগ্রত হয়ে উঠল। অনেকদিন পর তার চোখে সেই চাপা উত্তেজনার প্রখর দৃষ্টি দেখতে পেলাম। কিছু না বুঝেও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। ব্যোমকেশ কিন্তু বাইরে কোনো উত্তেজনা প্রকাশ করল না। আগের মতোই বিরস স্বরে বলল, হাবুলকে বাদ দিতে পারেন? উঠছেন নাকি? থানাতেই থাকবেন তো? আচ্ছা, যদি দরকার হয় ফোনে খবর নেব। বীরেনবাবু একটু অবাক হয়ে উঠে পড়লেন। তিনি চলে যাবার পর ব্যোমকেশ কিছুক্ষণ পিছনে হাত দিয়ে ঘরময় পায়চারি করল। দেখলাম তার চোখে সেই পুরনো আলো জ্বলে উঠেছে। বীরেনবাবুকে সে হঠাৎ এমনভাবে বিদায় দিল কেন জিজ্ঞাসা করতে যাচ্ছি, এমন সময় সে চেয়ারের পিঠ থেকে শালখানা তুলে নিয়ে বলল, চলো একটু বেরিয়ে আসা যাক, বন্ধ ঘরে বসে বসে মাথাটা গরম হয়ে যাচ্ছে। দুজনে বেরিয়ে পড়লাম। অকারণে বাড়ি থেকে বেরোতে ব্যোমকেশের একটা মজ্জাগত বিমুখতা ছিল। কাজ না থাকলে সে ঘরের কোণে চুপ করে বসে থাকতে ভালোবাসে। আমিও তার সঙ্গদোষে কুনো হয়ে পড়েছিলাম। একাকী কোথাও যাবার অভ্যেসও ছেড়ে গিয়েছিল। তাই আজ তার উত্তপ্ত মস্তিষ্ক ফাঁকা জায়গায় বিশুদ্ধ বাতাস চাইছে দেখে খুব খুশি হয়ে উঠলাম। পথে হাঁটতে হাঁটতে কিন্তু খুশির ভাব বেশিক্ষণ রইল না। ভিড় রাস্তায় ব্যোমকেশ এমনই বাহ্য জ্ঞানহীন উদ্ভ্রান্ত ভাবে চলতে লাগলো যে ভয় হলো এখনই হয়তো একটা কাণ্ড বেঁধে যাবে। আমি তাকে সামলে নিয়ে চলবার চেষ্টা করলাম, কিন্তু সে অপ্রশমিত বেগে একে ওকে ধাক্কা দিয়ে, একবার এক বয়স্ক ভদ্রলোকের পা মারিয়ে দিয়ে, কিছুক্ষণ পরে বই হাতে এক তরুণীকে ঠেলা দিয়ে দৃকপাত না করে জগন্নাথের অপ্রতিহত রথের মতো এগিয়ে চলল। বাস্তবিক এতটা আত্মবিস্তৃত তাকে আর কখনো দেখিনি। তার মন যে অকস্মাৎ শিকারের সন্ধান পেয়ে বাহ্যেন্দ্রিয়ের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে সেটা আমি বুঝতে পারছিলাম। তার মনস্তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন পথচারী তা তো আর বুঝবে না।
ভৎসনা ভ্রুকুটি স্রোত পেছনে ফেলে কোনো ক্রমে কলেজ স্কোয়ার পর্যন্ত এসে পৌঁছলাম। এখানে হাস্য আলাপরত ছাত্ররা জায়গাটাতে ঘূর্ণিচক্রের মতো পাক খাচ্ছে। আমি আর দ্বিধা না করে ব্যোমকেশের হাত শক্ত করে ধরে ভিতরে ঢুকে পড়লাম। এখানে আজ যাই হোক, বৃদ্ধ এবং তরুণীদের পা মারিয়ে দেওয়া বা ঠেলা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং অশিষ্টতা যদি কিছু ঘটে থাকে, ফাড়াটা সহজেই কেটে যাবে, কারণ আমাদের দেশের ছাত্ররা স্বভাবত খুব ঝগড়াটে নয়। পুকুরকে কেন্দ্র করে দুটি জনপ্রবাহ বিপরীত মুখে ঘুরছে। আমরা একটা প্রবাহে মিশে গেলাম। সংঘাতের সম্ভাবনা অনেকটাই কমে গেল। ব্যোমকেশ তখন স্থান কাল সম্পর্কে সম্পূর্ণ অচেতন। তার কপালে একাগ্র চিন্তার কারণে ভ্রুকুটি দেখা দিয়েছে। কাঁধের শাল মাঝে মাঝে পড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। আমি ভাবতে লাগলাম, বীরেনবাবুর কথার মধ্যে এমন কি ছিল যা ব্যোমকেশের নিষ্ক্রিয় মনকে অকস্মাৎ পাঞ্জাব মেলের ইঞ্জিনের মতো সক্রিয় করে তুলেছে? তবে কি রেখার মৃত্যু সমস্যার সমাধান আসন্ন? সমাধান যে কত আসন্ন তখনও সেটা বুঝতে পারিনি। আধ ঘন্টা এইভাবে হাঁটার পর ব্যোমকেশ বাহ্য চেতনা ধীরে ধীরে তার ফিরে এলো। সে সহজ দৃষ্টিতে আমার দিকে তাকালো। বলল, আজ দেবকুমার বাবু পাটনা যাবেন না? আমি ঘাড় নাড়লাম। ব্যোমকেশ বলল, তাকে যেতে দেওয়া হবে না। ব্যোমকেশ সামনের দিকে তাকিয়ে কথা অসমাপ্ত রেখে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। দেখলাম এক কোণে একটা বেঞ্চ ঘিরে অনেকগুলো ছেলে জড়ো হয়েছে এবং উত্তেজিতভাবে কথা বলছে। ভিড়ের বাইরে যারা ছিল তারা গলা বাড়িয়ে দেখার চেষ্টা করছে। তাদের ভাব দেখে মনে হলো অসাধারণ কিছু ঘটেছে। সেখানে উপস্থিত হয়ে ব্যোমকেশ একটা ছেলেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ছেলেটি বলল, ঠিক বুঝতে পারছি না, বোধহয় কেউ হঠাৎ বেঞ্চে বসে মারা গেছে। ব্যোমকেশ ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। আমিও তার পেছনে রইলাম। বেঞ্চের সামনে এসে দেখলাম একটা ছেলে ঠ্যাসান দিয়ে বসে আছে, যেন বসে বসে ঘুমিয়ে পড়েছে। মাথা বুকের ওপর ঝুঁকে পড়েছে, পা সামনের দিকে প্রসারিত। অধরষ্ঠ থেকে একটা সিগারেট ঝুলছে। সিগারেটে আগুন দেওয়া হয়নি। মুষ্টিবদ্ধ বাঁ হাতের মধ্যে একটা দেশলাইয়ের বাক্স। একটা মেডিকেল ছাত্র নাড়ি ধরে দেখছিল। বলল, নাড়ি নেই, মারা গেছে। সন্ধে হয়ে আসছিল। ভিড়ের মধ্যে ভালো দেখা যাচ্ছিল না। ব্যোমকেশ চিবুক ধরে মৃতের আনমিত মুখ তুলে ধরেই যেন বিদ্যুতাঘাতের মতো ছেড়ে দিল। আমার বুকেও হাতুড়ির মতো প্রবল আঘাত লাগলো। দেখলাম আমাদের হাবুল। পুলিশ এসে পৌঁছতে দেরি হলো না। আমরা দেবকুমার বাবুর ঠিকানা পুলিশকে জানিয়ে বাইরে চলে এলাম। তখন রাস্তায় আলো জ্বলছে। দ্রুতপদে বাসার দিকে ফিরতে ফিরতে ব্যোমকেশ কয়েকবার যেন ভয়ার্ত শ্বাস সংহত স্বরে বলল, উহ, নিয়তির কি নির্মম প্রতিশোধ, কি নিদারুণ পরিহাস। আমার মাথার ভিতর বুদ্ধিবৃত্তি যেন স্তম্ভিত নিশ্চল হয়ে গিয়েছিল। তবু অসীম অনুশোচনার সঙ্গে কেবল এই কথাটাই মনে হতে লাগলো, পরলোক যদি থাকে তবে যার মৃত্যুতে হাবুল এত কাতর হয়েছিল সেই পরম স্নেহাস্পদ বোনের সঙ্গে তার এতক্ষণে মিলন হয়েছে। বাসায় পৌঁছে ব্যোমকেশ নিজের লাইব্রেরি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। শুনতে পেলাম সে টেলিফোনে কথা বলছে। প্রায় 1 ঘন্টা পর সে ঘর থেকে বেরিয়ে এসে ক্লান্ত স্বরে পুটিরমকে চা তৈরি করতে বলল। তারপর বুকে ঘাড় গুজে একটা চেয়ারে বসে পড়ল। যে ট্র্যাজেডির সেই শঙ্কের জবনিকা পড়তে আর দেরি নেই তার সম্বন্ধে বৃথা প্রশ্ন করে আর আমি তাকে বিরক্ত করলাম না। রাত্রি 8:30টার সময় বীরেনবাবু এলেন। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, ওয়ারেন্ট এনেছেন? বীরেনবাবু ঘাড় নাড়লেন। তখন আবার আমরা বেরিয়ে গেলাম। দেবকুমার বাবুর বাসায় আসতে 3-4 মিনিট লাগলো। দেখলাম বাড়ি নিস্তব্ধ। উপরের ঘরগুলির জানলায় আলো নেই, কেবল নিচে বসবার ঘরে বাতি জ্বলছে। বীরেনবাবু কড়া নাড়লেন, কিন্তু ভেতর থেকে সাড়া এলো না। তখন তিনি দরজা ঠেললেন। ভেজানো দরজা খুলে গেল। আমরা ভেতরে ঢুকলাম। বাইরের ক্ষুদ্র ঘরটাতে তক্তপোষ পাতা।
তার উপর দেবকুমার বাবু নিশ্চলভাবে বসে আছেন। আমরা ঘরে ঢুকলে তিনি রক্তবর্ণ চোখ তুলে আমাদের দিকে তাকালেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার মুখে একটা তিক্ত হাসি দেখা দিল। তিনি মাথা নেড়ে অস্ফুট স্বরে বললেন, সকলি গরল ভেল। বীরেনবাবু অগ্রসর হয়ে বললেন, দেবকুমার বাবু, আপনার নামে ওয়ারেন্ট আছে। দেবকুমার বাবুর যেন চমক ভাঙল। তিনি দারোগা বাবুর পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে বললেন, আপনারা এসেছেন ভালোই হলো, আমি নিজেই থানায় যাচ্ছিলুম। দুহাত বাড়িয়ে দিয়ে বললেন, হাত করা লাগান। বীরেনবাবু বললেন, তার দরকার নেই, কোন অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো শুনুন, বলে অভিযোগ পড়ে শোনাবার উপক্রম করলেন। দেবকুমার বাবু কিন্তু ইতিমধ্যে আবার অন্যমনস্ক হয়ে পড়লেন। পকেটে হাত দিয়ে তিনি যেন কি খুঁজতে খুঁজতে নিজের মনে বললেন, নিয়তি, নইলে হাবুলো ওই বাক্স থেকেই দেশলাইয়ের কাঠি বার করতে গেল কেন? কি ভেবেছিলুম, কি হলো? ভেবেছিলুম রেখার ভালো বিয়ে দেব, নিজের একটা বড় ল্যাবরেটরি করব, হাবুলকে বিলেত পাঠাবো। পকেট থেকে সিগার বার করে তিনি মুখে ধরলেন। ব্যোমকেশ নিজের দেশলাই জেলে তার সিগারে অগ্নি সংযোগ করে দিল। তারপর বলল, দেবকুমার বাবু, আপনার দেশলাইটা আমাদের দিতে হবে কিন্তু। দেবকুমার বাবুর চোখে আবার সচেতন দৃষ্টি ফিরে এলো। তিনি বললেন, ব্যোমকেশ বাবু, আপনিও আছেন? ভয় নেই, আত্মহত্যা করব না। ছেলেকে মেরেছি, মেয়েকে মেরেছি, আমি খুনি আসামির মতো ফাঁসি কাঠে ঝুলতে চাই। ব্যোমকেশ বলল, দেশলাইয়ের বাক্সটা তবে দিন। পকেট থেকে বাক্স বের করে দেবকুমার বাবুর সামনে ফেলে দিলেন। বললেন, নিন, কিন্তু সাবধান, বড় ভয়ানক জিনিস, প্রত্যেকটি কাঠি এক একটি মৃত্যুবাণ, একবার জ্বাললে আর রক্ষে নেই। ব্যোমকেশ দেশলাইয়ের বাক্সটা বীরেনবাবুর হাতে দিল। তিনি সন্তর্পণে সেটা পকেটে রাখলেন। দেবকুমার বাবু বলে চললেন, কি অদ্ভুত আবিষ্কারই করেছিলুম, পলকের মধ্যে মৃত্যু হবে, কিন্তু কোথাও এতটুকু চিহ্ন থাকবে না। আধুনিক যুদ্ধনীতির আমূল পরিবর্তন হয়ে যেত। বিষ নয়, এ মহামারী, কিন্তু সকলি গরল ভেল। তিনি বুক ভাঙা গভীর নিঃশ্বাস ত্যাগ করলেন। বীরেনবাবু মৃদুস্বরে বললেন, দেবকুমার বাবু, এবার যাবার সময় হয়েছে, চলুন। তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। ব্যোমকেশ একটু কুণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করল, আপনার স্ত্রী কি বাড়িতেই আছেন? স্ত্রী? দেবকুমার বাবুর চোখ পাগলের চোখের মতো ঘোলা হয়ে গেল। তিনি হা হা করে অট্টহাস্য করে উঠলেন। হা 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 হা, স্ত্রী? আমার ফাঁসির পর ইন্স্যুরেন্সের সব টাকা সেই পাবে, প্রকৃতির পরিহাস নয়। চলুন। একটা ট্যাক্সি ডাকা হলো। ব্যোমকেশ হাত ধরে দেবকুমার বাবুকে তাতে তুলে দিলেন। বীরেনবাবু তার পাশে বসলেন। দুজন কনস্টেবল ইতিমধ্যে কোথা থেকে এসে তারাও ট্যাক্সিতে চেপে বসল। দেবকুমার বাবু গাড়ির ভেতর থেকে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি আমার রেখার মৃত্যুর কিনারা করতে চেয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। আমি আর ব্যোমকেশ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। ট্যাক্সি চলে গেল। দিন দুই ব্যোমকেশ এ বিষয়ে কোনো কথা বলল না। তার মনের অবস্থা বুঝে আমিও পীড়াপিড়ি করলাম না। তৃতীয় দিন বিকেলে সে নিজেই বলতে আরম্ভ করলো। এলোমেলো ভাবে, কিছুটা যেন নিজের মনেই বলতে লাগলো। ইংরাজিতে একটা কথা আছে, ভেঞ্জেন্স কামিং হোম টু রুস্ট। দেবকুমার বাবুর তাই হয়েছিল। নিজের স্ত্রীকে তিনি মারতে চেয়েছিলেন, কিন্তু এমনই অদৃষ্টের খেলা, দুবার তিনি তার অমোঘ অগ্নিবাণ নিক্ষেপ করলেন। দুবারই যে অগ্নিবাণ গিয়ে লাগলো তার প্রাণাধিক প্রিয় পুত্রকন্যার বুকে। দেবকুমার বাবু অপ্রত্যাশিতভাবে এক আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু টাকার অভাবে সে আবিষ্কারের সদ্ব্যবহার করতে পারছিলেন না। এমনই আবিষ্কার যে তার পেটেন্ট নেওয়া চলে না, কারণ সাধারণ ব্যবসা জগতে এর ব্যবহার নেই।
কিন্তু ঘুণাক্ষরে এর ফর্মুলা জানতে পারলে জাপান, জার্মানি, ফ্রান্স প্রভৃতি যুদ্ধোদ্যত রাজ্যলোলুপ জাতি নিজেদের কারখানায় এই প্রাণঘাতী বিষ তৈরি করতে আরম্ভ করে দেবে। আবিষ্কর্তা কিছুই করতে পারবেন না। এত বড় আবিষ্কার থেকে তার এক কপরদকও লাভ হবে না। সুতরাং আবিষ্কারের কথা দেবকুমার বাবু চেপে গেলেন। প্রথমে টাকা চাই, কারণ এই বিষ কি করে ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে আরো অনেক এক্সপেরিমেন্ট করা দরকার। কিন্তু টাকা কোথায়? এত বড় এক্সপেরিমেন্ট গোপনে চালাতে গেলে নিজের ল্যাবরেটরি চাই, তাতে অনেক টাকার দরকার। কিন্তু টাকা আসে কোথা থেকে? এদিকে বাড়িতে দেবকুমার বাবু স্ত্রী তার জীবন দুর্বিষহ করে তুলেছিলেন। মানসিক পরিশ্রম যারা করে তারা চায় সাংসারিক ব্যাপারে শান্তি, অথচ তার জীবনে ওই জিনিসটির একান্ত অভাব হয়ে উঠেছিল। এক সূচিবায়গ্রস্ত মুখরা স্নেহহীনা স্ত্রীর নিত্য সাহচর্য তাকে পাগলের মতো করে তুলেছিল। এটা অনুমানে বুঝতে পারি দেবকুমার বাবু স্বভাবত নিষ্ঠুর প্রকৃতির লোক নন। শান্তিতে নিজের বৈজ্ঞানিক চিন্তায় মগ্ন হয়ে থাকতে পারলে তিনি আর কিছু চান না। তার মনটি যে খুব স্নেহপ্রবণ তার ছেলে মেয়ের প্রতি ভালোবাসা দেখেই আন্দাজ করা যায়। দ্বিতীয় পক্ষের স্ত্রীও চেষ্টা করলে এই স্নেহের অংশ পেতে পারতেন, কিন্তু স্বভাব দোষে তিনি তা পেলেন না। বরঞ্চ দেবকুমার বাবু তাকে বিষবৎ ঘৃণা করতে আরম্ভ করলেন। নিজের স্ত্রীকে খুন করার ইচ্ছে মানুষের স্বাভাবিক নয়। যখন এ প্রবৃত্তি তার হয় তখন বুঝতে হবে সহ্যের সীমা অতিক্রম করেছে। দেবকুমার বাবুরও সহ্যের সীমা অতিক্রান্ত হয়েছিল। তারপর তিনি যখন এই ভয়ঙ্কর বিষ আবিষ্কার করলেন তখন বোধ হয় প্রথমেই তার মনে হলো স্ত্রীর কথা। তিনি মনে মনে আগুন নিয়ে খেলা আরম্ভ করলেন। তারপর তার সব সংশয়ের সমাধান করে বীমা কোম্পানির যুগ্ম জীবন পলিসির বিজ্ঞাপন চোখে পড়ল। স্বামী স্ত্রী একসঙ্গে জীবন বীমা করতে পারলে একজন মরলে অন্যজন টাকা পাবে। এমন সুযোগ তিনি আর কোথায় পাবেন? যদি এইভাবে জীবন বীমা করে তার আবিষ্কৃত বিষ দিয়ে স্ত্রীকে মারতে পারেন, এক ঢিলে দুই পাখি মরবে। তিনি তার বাঞ্ছিত টাকা পাবেন, স্ত্রীও মরবে, এমন ভাবে যে কেউ বুঝতে পারবে না কি করে মৃত্যু হলো। দেবকুমার বাবু একেবারে 50,000 টাকার জীবন বীমা করালেন। তারপর অসীম ধৈর্য সহকারে অপেক্ষা করতে লাগলেন। তাড়াতাড়ি করলে চলবে না, বীমা কোম্পানির সন্দেহ হতে পারে। এইভাবে 1 বছর কেটে গেল। তিনি মনে স্থির করলেন এই বড়দিনের ছুটিতে তার মৃত্যুবাণ নিক্ষেপ করবেন। তার আবিষ্কৃত বিষয়ের প্রকৃতি অনেকটা বিস্ফোরক বারুদের মতো। এমনিতে সে অতি নিরীহ, কিন্তু একবার আগুনের সংস্পর্শে এলে তার ভয়ঙ্কর শক্তি বাষ্পের রূপ ধরে বেরিয়ে আসে। সেই বাষ্প কারুর নাকে কণামাত্র গেলেই আর রক্ষে নেই, সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। দেবকুমার বাবু তার স্ত্রীর উপর এই বিষ প্রয়োগ করার এক চমৎকার উপায় বার করলেন। বৈজ্ঞানিকের মাথা ছাড়া এমন বুদ্ধি বেরোয় না। তিনি কতগুলো দেশলাইয়ের কাঠির বারুদের সঙ্গে এই বিষ মাখিয়ে দিলেন। কি উপায়ে মাখালেন বলতে পারি না, কিন্তু ফল দাঁড়ালো যিনি এই কাঠি জ্বালবেন তাকেই মরতে হবে। এইভাবে বিষাক্ত দেশলাইয়ের কাঠি তৈরি করে তিনি দিল্লিতে বিজ্ঞান সভার অধিবেশনে যোগ দেবার জন্য প্রস্তুত হতে লাগলেন। ক্রমে দিল্লি যাবার সময় উপস্থিত হলো। তখন তিনি সময় বুঝে তার স্ত্রীর দেশলাইয়ের বাক্সতে একটি কাঠি রেখে দিয়ে দিল্লি যাত্রা করলেন। তিনি জানতেন তার স্ত্রী রোজ রাত্রে শোবার আগে ওই দেশলাই দিয়ে ল্যাম্প জ্বালেন। এই দেশলাইয়ের বাক্স অন্যত্র ব্যবহার হয় না। আজ হোক কাল হোক গৃহিণী সেই কাঠিটি জ্বালবেন। দেবকুমার বাবু থাকবেন তখন 900 মাইল দূরে। এ যে তার কাজ, এ কথা কেউ মনেও আনতে পারবে না। সবই ঠিক হয়েছিল, কিন্তু রাম উল্টো বুঝলেন। স্ত্রীর বদলে রেখা উনুন ধরাতে গিয়ে সেই কাঠিটি জ্বালল। দিল্লি থেকে দেবকুমার বাবু ফিরে এলেন। এই বিপর্যয়ে তার মন স্ত্রীর বিরুদ্ধে আরো বেশি উঠল। তার জেদ চেপে গেল। মেয়ে যখন গেছে তখন ওকেও তিনি শেষ করে ছাড়বেন। কয়েকদিন কেটে গেল। তারপর আবার তিনি স্ত্রীর দেশলাইয়ের বাক্সে একটি কাঠি রেখে পাটনা যাবার জন্য তৈরি হলেন। কিন্তু এবার আর তাকে যেতে হলো না।
হাবুল সিগারেট খেত, বোধহয় তার দেশলাইয়ের বাক্সটা খালি হয়ে গিয়েছিল। তাই সে সৎমার ঘরের দেশলাইয়ের বাক্স থেকে কয়েকটা কাঠি নিজের বাক্সে পুরে নিয়ে বেড়াতে চলে গেল। তারপর কি ঘটল সে তো জানোই। কি ভয়ঙ্কর সর্বনাশা কালকূট যে দেবকুমার বাবু বিজ্ঞান সাগর মন্থন করে তুলেছিলেন, তার জীবনে সকলই গরল ভেল। ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলে চুপ করল। কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, দেবকুমার বাবু যে অপরাধী, এটা তুমি কখন প্রথম বুঝলে? ব্যোমকেশ বলল, যে মুহূর্তে শুনলাম যে দেবকুমার বাবু 50,000 টাকার জীবন বীমা করেছেন, সেই মুহূর্তে। তার আগে রেখাকে হত্যা করবার একটা সন্তোষজনক উদ্দেশ্য পাওয়া যাচ্ছিল না। কে তাকে মেরে লাভবান হলো, কার স্বার্থে সে ব্যাঘাত দিচ্ছিল, এই কথাটার ভালো রকম উত্তর পাওয়া যাচ্ছিল না। রেখা যে হত্যাকারী লক্ষ্য নয়, সেটা তো আমরা জানতুম না। কিন্তু আর এক দিক থেকে একটা ছোট্ট সূত্র হাতে এসেছিল। রেখার দেহ পরীক্ষায় যখন বিষ পাওয়া গেল, তখন কেবল একটা সম্ভাবনাই গ্রহণযোগ্য রইল, অর্থাৎ যে বিষে তার মৃত্যু হয়েছে সে বিষ বৈজ্ঞানিক অপরিচিত, মানে নতুন আবিষ্কার। আমরা তখন সেটা অক্ষমের বাক্যের আস্ফালন বলে উড়িয়ে দিয়েছিলাম। কে জানতো তিনি সত্যিই এক অদ্ভুত আবিষ্কার করে বসে আছেন, আর তারই চাপা ইঙ্গিত তার বক্তৃতায় ফুটে বেরোচ্ছে। সে যাই হোক, কথা দাঁড়ালো এই নতুন আবিষ্কার কোথা থেকে এলো। দুজন বৈজ্ঞানিক হাতের কাছে রয়েছে, এক ডাক্তার রুদ্র, দ্বিতীয় দেবকুমার বাবু। এদের দুজনের মধ্যে একজন এই অজ্ঞাত বিষের আবিষ্কর্তা। কিন্তু ডাক্তার রুদ্রর ওপর সন্দেহটা বেশি হয়, কারণ তিনি ডাক্তার, বিষ নিয়ে নাড়াচাড়া তাঁরই বেশি। তাছাড়া দেবকুমার বাবু বিশেষ আবিষ্কর্তা হলে তিনি কি নিজের মেয়ের উপর সেই বিষ প্রয়োগ করবেন? কাজেই সব সন্দেহ পড়ল গিয়ে ডাক্তার রুদ্রর উপর। কিন্তু তবু আমার মন খুঁতখুত করতে লাগলো। ডাক্তার রুদ্র লোকটা অতি পাজি, কিন্তু তাই বলে সে এত সামান্য কারণে একটা মেয়েকে খুন করবে? আর যদি বা সে তা করতে চায়, রেখার নাগাল পাবে কি করে? কোন উপায়ে আর একজনের বাড়িতে বিষ পাঠাবে? রেখার সঙ্গে মনমথর ছাদের উপর থেকে দেখা দেখি চিঠি ফেলাফেলি চলতো, কিন্তু রুদ্রর সঙ্গে তো সেরকম কিছু ছিল না। কোনো বিষাক্ত বাষ্পই যে মৃত্যুর কারণ, এই চিন্তাটা গোড়া থেকে আমার মাথার মধ্যে ধোঁয়ার মতো ঘুরে বেড়াচ্ছিল। মনে করে দেখো, রেখার এক হাতে পোড়া দেশলাইয়ের কাঠি, আর এক হাতে বাক্স ছিল, অর্থাৎ দেশলাই জ্বালার পরই মৃত্যু হয়েছে। সংযোগটা সম্পূর্ণ আকস্মিক হতে পারে, আবার কার্যকারণ সম্বন্ধও থাকতে পারে। দেবকুমার বাবু কিন্তু বড় চালাকি করেছিলেন। বাক্সে একটি বই বিষাক্ত কাঠি দেননি, যাতে বাক্সের অন্যান্য কাঠি পরীক্ষা করে কোনো হদিশ পাওয়া না যায়। আমি সে বাক্সটা এনেছিলুম, পরীক্ষাও করেছিলুম, কিন্তু কিছু পাইনি। হাবুলের বেলাতেও বাক্সে একটি বিষাক্ত কাঠিই ছিল, কিন্তু এমনই দুর্দৈব যে সেইটেই হাবুল পকেটে করে নিয়ে এলো, আর প্রথমেই জ্বলল। অজিত, তুমি তো লেখক, দেবকুমার বাবুর এই ব্যাপারের মধ্যে একটা প্রকাণ্ড রূপক দেখতে পাচ্ছ না? মানুষ যেদিন প্রথম অন্যকে হত্যা করার জন্য অস্ত্র আবিষ্কার করেছিল, সেদিন সে নিজেরই মৃত্যুবাণ নির্মাণ করেছিল। আর আজ সারা পৃথিবী জুড়ে গোপনে গোপনে এই যে হিংসার কুটিল বিষ তৈরি হচ্ছে, এও মানুষ জাতটাকে একদিন নিঃশেষে ধ্বংস করে ফেলবে। ব্রহ্মার ধ্যান উদ্ভূত দৈত্যের মতো সে স্রষ্টাকেও রেয়াত করবে না। মনে হয় নাকি? ঘর অন্ধকার হয়ে গিয়েছিল, ব্যোমকেশকে ভালো দেখা যাচ্ছিল না। আমার মনে হলো তার শেষ কথাগুলো কেবল জল্পনা নয়, ভবিষ্যৎবাণী। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। আপনাদের সকলের জন্য রইল শারদ শুভেচ্ছা। আসন্ন শারদ উৎসব আপনাদের সকলের খুব ভালো কাটুক। নমস্কার।